আসসালামু আলাইকুম। আমি শেখ আরিফ হোসেন, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে। আজকে আমি উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় কোষের গঠন, এই অধ্যায়ের ক্রোমোজোম থেকে ডিএনএ এবং আরএনএর পার্থক্য, এইখানের যে মাঝখানের পার্টটা, এই পার্টটা নিয়ে ক্লাসে আসছি। আজকে আমরা পড়ব ক্রোমোজোম সম্পূর্ণ, নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ টোটাল অ্যান্ড এদের পার্থক্য, এবং স্পেশালি আমাদের মেডিনের ডক্টর আসিফ ভাইয়ের সুপ্রিম বুকের কিছু আমাদের স্পেশাল ট্রিক্স আছে এবং ছক করা আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আচ্ছা, এবং আরেকটা কথা, আমরা এই ক্লাসটা যারা তোমরা আমার সাথে করতেছো, এইচএসসি 25 ব্যাচ 26 ব্যাচ, তারা আমার সাথে সাথেই এই পার্টটুকু পড়ে শেষ করে নেবা। আমি এখন যে পার্টটুকু পড়াবো, এই পার্টটুকু তোমরা যদি আমার সাথে বই খুলে রাখো এবং বই খুলে আমার সাথে পড়ো, তাহলে তোমাদের ক্লাসেই পড়া হয়ে যাবে, এই এনশিওর আমি দিচ্ছি ইনশাল্লাহ। তোমরা যদি আমার সাথে এই পার্টটুকু ক্লাসটা সম্পূর্ণ করো, এই পার্টটুকুর তোমাদের সেকেন্ড আর কোনো ক্লাস করতে হবে না, ক্লাসের মধ্যেই তোমাদের এই পার্টটুকুর পড়া সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, একাডেমিক প্লাস অ্যাডমিশন। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, আমি যেভাবে বলতেছি সেভাবে আমার সাথে ক্লাসটা করো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়বো ক্রোমোজোমের পার্টটা পড়তে গেলে তোমরা বইতে শুরুতেই দেখবা ক্রোমোজোমের পার্টের শুরুতে আবিষ্কারের কথাটা লেখা আছে। তো আমরা আসলে আবিষ্কারকদের নামগুলো জানবো এবং তারা কি আবিষ্কার করছে, এই জিনিসগুলো দেখবো। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট এই অধ্যায়, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে? তো দেখো, আমাদের সর্বপ্রথম উদ্ভিদ কোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করে কে প্রত্যক্ষ করেন? আমাদের বিজ্ঞানী কার্ল নাগেলি আমাদের সর্বপ্রথম উদ্ভিদ কোষে নিউক্লিয়াস প্রত্যক্ষ করেন, ঠিক আছে? তারপরে আমাদের ভাইয়া যে কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু গঠন লক্ষ্য করেন কে? কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু গঠন লক্ষ্য করেন বিজ্ঞানী স্ট্রাসবার্জার। কোষ বিভাজনের সময় সুতার মতো কিছু গঠন লক্ষ্য করেন, ঠিক আছে? সুতার মতো গঠনগুলোকে সুতার মতো গঠনগুলোকে ক্রোমাটিন নামকরণ করেন কে? ওয়াল্টার ফ্লেমিং। এটা ক্রোমাটিন হবে, সুতার মতো গঠনগুলোকে ক্রোমাটিন নামকরণ করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং। তোমরা আমার সাথে পারলে লিখে ফেলো অথবা বইতে দাগিয়ে ফেলো, একসাথেই পড়ো, দেখবা ক্লাস শেষে পড়া হয়ে যাচ্ছে, মাথায় ঢুকে যাচ্ছে। আচ্ছা, আমাদের ওয়াল্টার ফ্লেমিং ইনি ক্রোমাটিন নামকরণ করছিলেন, আর ক্রোমোজোম নামকরণ করেন কে? বিজ্ঞানী ডব্লিউ ওয়াল্ডেয়ার ক্রোমোজোম নামকরণ করেন। আচ্ছা, সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন কে? তোমরা কমেন্ট করে বলো মানুষের ক্রোমোজোম সংখ্যা কত। এই যে ক্রোমোজোম সংখ্যা, সেটা প্রকাশ করেন কে? আমাদের বিজ্ঞানী পেইন্টার সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। এবং লাস্টের আবিষ্কারটা, ক্রোমোজোমকে বংশগতি ও বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে বর্ণনা করেন কে? বিজ্ঞানী সাটন ও বোভারি। ঠিক আছে? বিজ্ঞানী সাটন ও বোভারি ক্রোমোজোমকে বংশগত বৈশিষ্ট্য ধারক ও বাহক হিসেবে আমাদের করেন, আচ্ছা, বর্ণনা করেন, ঠিক আছে? নেক্সট স্লাইডে আমরা ক্রোমোজোমের সংখ্যা নিয়ে পড়াশোনা করব। আমাদের ক্রোমোজোমের সংখ্যার একটা পার্ট আছে বইতে, এটাও খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। আমরা দেখব যে ফার্নবর্গীয় উদ্ভিদের সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম কোন উদ্ভিদে আছে, পুষ্পক উদ্ভিদের সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম এবং সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম কোন উদ্ভিদে আছে, প্রাণীতে সর্বনিম্ন আর সর্বোচ্চ কাদের আছে, এই জিনিসগুলো আমরা পড়বো। এদের ক্রোমোজোম সংখ্যাটা আমাদের পড়তে হবে না, কিন্তু কাদের আছে উদাহরণটা আমাদের দেখতে হবে। ফার্নবর্গীয় উদ্ভিদে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় আমাদের ফার্নবর্গীয় উদ্ভিদের সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া যায় অফিওগ্লোসাম রেটিকুলাটাম, ঠিক আছে? এবার পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন কোনটায় পাওয়া যায়? বা পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন পাওয়া যায় এইচ গ্রাসিলিস। আমরা প্রথমটা পড়া লাগবে না, লাস্টের পার্টটুকু মনে রাখবে ভাই, সহজ করার জন্য। এই গ্রাসিলিস উদ্ভিদে আমাদের সর্বনিম্ন পাওয়া যায়। আর পুষ্পক উদ্ভিদে বা সর্বোচ্চ পাওয়া যায় কোনটা? পোয়া লিট্টারোসা নামক উদ্ভিদে
সর্বোচ্চ ক্রোমোজোম পাওয়া যায় পুষ্পক উদ্ভিদে, ঠিক আছে। আচ্ছা, প্রাণীতে সর্বনিম্ন ক্রোমোজোম কোথায় দেখা যায় তোমরা জানো, এটা গোলকৃমি। গোলকৃমিতে প্রাণীতে সর্বনিম্ন দেখা যায়। কমেন্ট করো তো যে গোলকৃমিতে সর্বনিম্ন ক্রোমোজোম দেখা যায় সেই সংখ্যাটা কত? গোলকৃমিতে সর্বনিম্ন যে ক্রোমোজোম সংখ্যা দেখা যায় সেই সংখ্যাটা কত? এটা হচ্ছে আমাদের ইংলিশ নামটা মনে রাখতে হবে, বৈজ্ঞানিক নাম এটা হচ্ছে কি অ্যাস্টারিস। পরবর্তীটুকু মনে না রাখলেও চলছে, এতটুকু মনে রাখবা যে অ্যাস্টারিস। আচ্ছা, আর সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম কোনটায় দেখা যায়? অলাকান্থা নামক প্রাণীতে। এটা এক প্রকার রেডিওলারিয়া জাতীয় উদ্ভিদ, অলাকান্থা, ঠিক আছে। আচ্ছা, যে ক্রোমোজোম সংখ্যা দেখা যায় সেই সংখ্যাটা কত? এটা হচ্ছে আমাদের ইংলিশ নামটা মনে রাখতে হবে, বৈজ্ঞানিক নাম এটা হচ্ছে কি অ্যাস্টারিস। পরবর্তীটুকু মনে না রাখলেও চলছে। আচ্ছা, ঠিক আছে। নেক্সট স্লাইডে আসি। ক্রোমোজোমের ছক মনে রাখার মজার ট্রিক্স। তোমরা দেখো তোমাদের আবুল হাসান স্যারের বোটানি বইতে যে আমাদের ক্রোমোজোমের ছকটা আছে, এই ছকটা নিয়ে আমাদের সবারই কম বেশি সমস্যা থাকে, যে কোনগুলা পড়বো না, এবং মনে থাকে না, কিভাবে মনে রাখবো। আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা দরকারে লাইভ শেষে ক্লাসটা আবার করে নিও। আমি প্রতিটা প্রাণীর ক্রোমোজোম সংখ্যা মনে রাখার ট্রিক্স তোমাদের দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। এরপর থেকে তোমরা আর এটা ভুলবা না, ঠিক আছে। আমার কথা ভালো মতো খেয়াল করো। দেখো, আমরা জানি মানুষের 46, আমরা জানি মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, এটা আমরা সবাই জানি, তাই না? এখন দেখো, মানুষের নিচে আছে গরু ছাগল, এরা 60। দেখো, মাঝে মাঝে বাবা মা বলে না যে তোর চাইতে গরু ছাগলও ভালো, তুই তো পড়াশোনা করছ না, তোর চাইতে গরু ছাগল ভালো। তাহলে গরু ছাগলের ক্রোমোজোম সংখ্যা কী হবে? মানুষের চাইতে বেশি হবে। সেই সংখ্যাটা কত? 60। গরু ছাগল দুইটারই ক্রোমোজোম সংখ্যা কত? 60, ঠিক আছে। এরপরে কবুতর। আমরা কবুতর দেখলে কি করি? কবুতর দেখলে আমরা কাছে আসি না? কবুতরের কাছে আসি, আমরা একটু দেখার চেষ্টা করি। তো কি বললাম ভাইয়া? কবুতর দেখলে আমরা কাছে আসি। তাহলে কবুতরের ক্রোমোজোম সংখ্যা কত ভাইয়া? 80, ঠিক আছে। আর বলবা? আচ্ছা, কবুতরের পর সোনা ব্যাঙের প্রথম লেটারটা কি? দন্তস্ব দিয়ে তুমি মনে রাখবা স্বাধীনতা দিবস। আমাদের স্বাধীনতা দিবস কবে? আগামীকাল। কয় তারিখ? 26 মার্চ। তাহলে সোনা ব্যাঙ দিয়ে মনে রাখতে বললাম, প্রথম লেটার দন্তস্ব দিয়ে স্বাধীনতা দিবস 26 তারিখ। তার মানে সোনা ব্যাঙের ক্রোমোজোম সংখ্যা কত? 26। ক্লিয়ার? আচ্ছা, এরপরে খরগোশ আর গরিলা। দেখো, খরগোশ মানুষ অনেক ভালোবাসে না, পেট করে, আর গরিলা তো মানুষের চাইতেও বড়, মানুষের মতো দেখায় বাট বড়। তো মনে রাখবে এইভাবে যে খরগোশ মানুষের ছোট ভার্সন, গরিলা মানুষের বড় ভার্সন। খরগোশ মানুষের ছোট ভার্সন, গরিলা মানুষের বড় ভার্সন। তাহলে খরগোশের ক্রোমোজোম সংখ্যা হবে মানুষের চাইতে 2 কম, যেহেতু ছোট ভার্সন, কত? 44। আর গরিলা মানুষের বড় ভার্সন, তাহলে গরিলার ক্রোমোজোম সংখ্যা কত হবে? 2 বেশি, মানে 48, ঠিক আছে। আচ্ছা, খরগোশ গরিলা গেল। এরপরে গিনিপিগে আমরা কি করি? দেখো, মানুষের ওপরে যে টেস্টগুলো আমরা করতে চাই বাট করতে পারি না, সেই টেস্টগুলো কাদের উপর করি? গিনিপিগের উপর। এই যে আমাদের জুওলজি 11 অধ্যায় জিনতত্ত্ব বিবর্ধনে যত আমাদের মেন্ডেলের সূত্র আমরা যে পরীক্ষাগুলো করছি গিনিপিগের উপর করছি প্রাণীতে। তাহলে মানুষে যেটা করা হয় না সেটা গিনিপিগে করা হয়। তাহলে মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, এটার উল্টো করলে কত হয়? উল্টো করলে হয় 64। তাহলে যেটা মানুষে করা হয় না গিনিপিগে করা হয়, সেরকম মানুষের 46, এটাকে উল্টালে 64, এটা গিনিপিগের ক্রোমোজোম সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এরপরে গৃহ মানে আমরা কি জানি? বাসা, বাড়ি। গৃহ মানে বাড়ি, তাই না? বাড়ি থেকে একটু রশ্মিকারটা হচ্ছে গিয়ে ওকার করে দাও, 12। গৃহ মানে বাড়ি, বাড়ি থেকে 12। গৃহমাছির ক্রোমোজোম সংখ্যা কত? 12, ঠিক আছে। আচ্ছা, ফলের মাছি 8। কিউ শুনলে কি মনে আসে ভাই তোমার? কিউ শুনলে কিউব কথাটা মনে আসে না? কিউ মানে কিউব। কিউবের কয়টা পৃষ্ঠ? কিউবের 6টা পৃষ্ঠ। কিউবের 6টা পৃষ্ঠ, তার মানে কিউলেক্স মশার ক্রোমোজোম সংখ্যা কত? 6। কিউলেক্স মশার ক্রোমোজোম সংখ্যা 6, ঠিক আছে। আচ্ছা,
এরপরে কি গোল কৃমি, যেটা একটু আগে কমেন্ট করতে বলছিলাম, গোল কৃমির ক্রোমোজোম সংখ্যা লোয়েস্ট, যেটা আমাদের 2। গোল মানে কি শূন্য, আন্ডা, আমরা আন্ডা দিই নাই, আন্ডা দিলে তো মানে ও প্রাণী হইলো না, মরে যাবে, তাই না? সো আমরা ভিক্ষা দিয়ে 2 দিচ্ছি, তাহলে গোল কৃমির ক্রোমোজোম সংখ্যা কত? 2। ঠিক আছে। আচ্ছা, রেশম পোকা, দেখো রেশম পোকা থেকে রেশমি কাপড় তৈরি হয়, রেশমি সুতা থেকে রেশমি কাপড় তৈরি হয়, তাই না? সেই রেশমি কাপড় আমরা মানুষরা গায়ে জড়াই। তাহলে রেশম পোকা সাথে মানুষের একটা কানেকশন আছে, রেশম পোকা থেকে রেশমি কাপড় থেকে মানুষ গায়ে দিচ্ছে সেটা। তাহলে রেশম পোকারও যে ক্রোমোজোম সংখ্যা, মানুষেরও সেই ক্রোমোজোম সংখ্যা, উভয়ই 46। তাহলে রেশম পোকার ক্রোমোজোম সংখ্যা কত? 46। ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে রাখবা যে আমাদের এপাশে আসো, উদ্ভিদের নামে আসো, চীনা বাদাম। দেখো নিচের দিকে চীনা বাদাম, চীনা চ দিয়ে মনে রাখবা 40, চীনার চ দিয়ে মনে রাখবা কি 40, তাহলে চীনা বাদাম কত? 40। এবার একটা কথা মনে রাখবা, ইঁদুর খায় চীনা বাদাম, খরগোশ খায় কলা। কি বলছি? ইঁদুর খায় চীনা বাদাম, খরগোশ খায় কি? কলা। তাহলে চীনা বাদাম, ইঁদুর কি খায়? চীনা বাদাম 40। তাহলে কি বলছি? ইঁদুর খায় চীনা বাদাম, তাহলে ইঁদুরও কত হবে? ইঁদুরও হবে 40। গেল। খরগোশ খায় কলা, খরগোশ কি বলছিলাম ভাইয়া? মানুষের ছোট ভার্সন, 2টা ক্রোমোজোম কমাই দিয়েছিলাম, 46 থেকে 44 ছিল খরগোশ। খরগোশ কি খায়? কলা, তাহলে কলার ক্রোমোজোম সংখ্যা কত হবে? কলার ক্রোমোজোম সংখ্যা হবে 44। ঠিক আছে। আচ্ছা, এরপরে ধান, দেখো ধানের 24। কীভাবে মনে রাখবা? আমরা সারা দিন সারা বেলা আমরা ভাত খাই, তাই না? দিন রাতে আমরা কি খাই? ভাতই তো খাই, সারাদিন 24 ঘন্টা ভাতই খাই আমরা। তাহলে 24, সারাদিনে কত? 24 ঘন্টা, দিনে আমরা 24 ঘন্টায় খালি ভাতই খাই। তাহলে ধানের ক্রোমোজোম সংখ্যা কত? 24। এবং ধরো ভাতের সাথে শুধু ভাত খাও, ভাতের সাথে টমেটো সালাদ খাও না, তাহলে যে আমার টমেটো কত? 24 গেল। এবার ধরো তোমার সাথে ভাত নেই, সকালবেলা, এই যে আমরা যারা মেডিকেলে পড়ি, আমরা কিন্তু সকালে ভাত খেতে পারি না, সকালে আমাদের ভাতের অ্যাভেলেবিলিটি নাই। আমরা কি করি? দোকানে যাই রুটি খাই, রুটি খেয়ে একটা ভাজি টাজি দেখে চলে যাই। তাহলে যে ভাতের বদলে আমরা রুটি খেলাম, ভাতের বদলে রুটি খেলাম, রুটি কি থেকে আসে ভাইয়া? রুটি আসে গম থেকে, আটা আসে, আটা থেকে আমাদের রুটি আসে। তাহলে ভাতের বদলে রুটি, ভাত 24, তাহলে বদল মানে উল্টাই দিতে বলছি, উল্টাইলে 24কে উল্টাইলে কত হয়? 42। তাহলে ভাতের বদলে রুটি খাই, রুটি আসে গম থেকে, তাহলে গমের ক্রোমোজোম সংখ্যা কত? 42। ঠিক আছে। আচ্ছা, এরপরে পেঁয়াজ আমরা কি করি ভাইয়া? পেঁয়াজ আমরা ছুলে খাই না, পেঁয়াজ কি ডিরেক্ট কেটে খাওয়া যায় না? পেঁয়াজকে ছুলতে হয়, ছোলার পর তারপর আমরা পেঁয়াজ খাই। তাহলে ছোলা থেকে 16, পেঁয়াজ আমরা ছুলে খাই, ছোলা থেকে 16। ঠিক আছে। পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা তাহলে কত? 16। আচ্ছা, গোল আলু, দেখো গোল আলুটা কীভাবে মনে রাখবা? গোল আলু কীভাবে মনে রাখবা? দেখো আমরা গরিলা বলছি না, গরিলা কত ছিল ভাইয়া? গরিলা ছিল 48, মানুষের বড় ভার্সন গরিলা, এটা ছিল 48। গরিলার গ এবং ল, এইটা দিয়ে মনে রাখবা গোল, গরিলার গ আর ল দিয়ে মনে রাখবা গোল মানে গোল আলু। তাহলে গোল আলুরও কত ক্রোমোজোম সংখ্যা? গোল আলুরও ক্রোমোজোম সংখ্যা 48। ঠিক আছে। আচ্ছা, টমেটো তো 24 বলছি, এরপরে হচ্ছে গিয়া চীনাবাদাম তো বলছি 40, কলা 44। আপাতত এই কটা মনে রাখো, বাকিগুলা ইনশাল্লাহ পরবর্তীতে আমি কোনো এক সময় ক্লাসে নোট দিয়ে জানাই দেবো। ঠিক আছে। এই ছকটা সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, ঠিক আছে, পরের স্লাইডে যাই। এবার আমরা আসছি ক্রোমোজোমের ভৌত গঠনে। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট এই অধ্যায়ের, ক্রোমোজোমের ভৌত গঠন। এটা আমাদের বুঝতে হবে, যেমন এখান থেকে এমসিকিউ আসে, সো আমাদের বুঝতেও হবে, বোঝার সাথে সাথে বইতে কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ, সেই জায়গাটাও আমাদের বুঝতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে। সো আমি তোমাদের দেখা দেবো কোন জায়গাগুলো মনে রাখতে হবে, সেই ইনফরমেশনগুলো আমি বলে দেবো, আমার সাথে সাথে তোমরা বলবা, পড়ে নিবা, এবং আমি তোমাদের বুঝিয়েও দিচ্ছি ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোম জিনিসটা কি? দেখো ভাইয়া, তোমার মাথায় নর্মালি শুরুতে কি আসে? ক্রোমোজোম ভাবলে কি আসে? তোমার মাথায় আসে একটা নিউক্লিয়াস,
নিউক্লিয়াসের মধ্যে পেঁচানো কিছু, তুমি জানো যে সেই পেঁচানো জিনিসগুলোর ভিতরে ক্রোমোজোম থাকে, এতটুকুই জানো, ঠিক আছে? তো আসলে ক্রোমোজোমকে ভাঙলে বা একটা ক্রোমোজোমকে দেখলে আমরা এই পার্টগুলা পাই, একটা ক্রোমোজোমকে দেখলে আমরা এই পার্টগুলা পাই। তোমার যেটা ধারণা নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম, ওই ধারণাটা সঠিক, কিন্তু ক্রোমোজোম আমরা খালি চোখে দেখতে পারি না। ক্রোমোজোম অত্যন্ত পেঁচানো অবস্থায় আমাদের নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে। এখন কিভাবে অবস্থান করে সেই জিনিসটা আমরা দেখবো। দেখো, আগে আরও কিছু কথা বলি। দেখো, আমাদের নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে, এটাও তুমি জানো। নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে এবং ডিএনএটা কুণ্ডলিত হয়ে পেঁচানো অবস্থায় ডিএনএটা প্রোটিনের সাথে মেশে। ডিএনএটা আমাদের যে হিস্টোন প্রোটিনের সাথে শুরুতে কুণ্ডলিত হয়, পেঁচায়, পেঁচিয়ে পেঁচিয়ে শেষমেশ আমাদের ক্রোমোজোম তৈরি করে, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমের গাঠনিক উপাদান কি ভাইয়া? ক্রোমোজোমের গাঠনিক উপাদান ক্রোমাটিন। যেই ক্রোমাটিনটা কি? ডিএনএ এবং প্রোটিন যৌগ। কি বলছি? ক্রোমোজোমের গাঠনিক উপাদান ক্রোমাটিন। যে ক্রোমাটিনের আমাদের উপাদান কি? ডিএনএ এবং প্রোটিন। আচ্ছা, আমি তোমাদের দেখাই কিভাবে ওরা মিশে। দেখো, এইটা ধরো আমাদের ডিএনএ ডাবল স্ট্র্যান্ড। এটা কি? আমাদের ডিএনএ ডাবল স্ট্র্যান্ড, ঠিক আছে? আমাদের ডিএনএ কিন্তু অনেক লম্বা, এই লম্বা ডিএনএকে প্রতিটা কোষের নিউক্লিয়াসের ভিতর ঢোকানোর জন্য আমাদের এটাকে পেঁচাইতে হবে। কিসের সাথে পেঁচাবো আমরা ভাইয়া? আমরা এটাকে পেঁচাবো হিস্টোন প্রোটিনের সাথে। এই জিনিসগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন আমাদের নিউক্লিয়াসে থাকে। কেন থাকে? ডিএনএকে পেঁচানোর জন্য থাকে। ডিএনএকে পেঁচানোর জন্য হিস্টোন প্রোটিনগুলো থাকে। এর সাথে আমাদের ডিএনএ এসে এভাবে প্যাচ খায়। প্যাচ খেয়ে দৈর্ঘ্য ছোট হয়, বুঝছো? অনেকখানি ডিএনএ একসাথে প্যাচ খেয়ে দৈর্ঘ্য ছোট হয়, এভাবে পেঁচাইতে থাকে। এই যে আমার ডিএনএ এবং হিস্টোন প্রোটিনটা পেঁচালো, এই পেঁচানো অবস্থায় ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের একটা নাম আছে। এই একত্র অবস্থার নামটা হচ্ছে নিউক্লিওজোম। এই বেসিকটা মনে রাখো যে আমার ডিএনএ যখন আমার হিস্টোন প্রোটিনের সাথে পেঁচায়, সেই পেঁচানো অবস্থায় ডিএনএ এবং হিস্টোন প্রোটিনকে কি বলা হয় ভাইয়া? নিউক্লিওজোম বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এই নিউক্লিওজোমটা আরও পেঁচায়, এরা নিজেদের মধ্যে আরও পেঁচায়, এভাবে পেঁচাইতে থাকে। পেঁচাইতে দেখা যায় কি কোথাও একটু বেশি পেঁচায় ফেলছে এবং কোথাও একটু কম পেঁচানো, আবার কোথাও একটু বেশি পেঁচায় ফেলছে, আবার কোথাও একটু কম পেঁচানো, ঠিক আছে? এই যে স্ট্রাকচারটা দেখালাম, এটা ধরো একটা ক্রোমাটিন। এটা একটা ক্রোমাটিন যেটা কি ডিএনএ এবং হিস্টোনের আমাদের একত্রিত হওয়ার ফলে ক্রোমাটিন তৈরি হয়েছে। এখন এই ক্রোমাটিনের ভিতর আমরা দেখতেছি কোথাও বেশি পেঁচানো, কোথাও কম পেঁচানো, তাই না? যে এলাকাটা বেশি পেঁচানো, এই এলাকাটাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন। এই জায়গাটার বৈশিষ্ট্য কি ভাইয়া? এই জায়গাটায় আমাদের ডিএনএ কি অধিক কুণ্ডলিত। কীরকম কুণ্ডলিত? অধিক কুণ্ডলিত। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে কি ধারণ করে ভাইয়া? নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে। এটা তো মনে রাখতেই হবে। তাহলে হেটারোক্রোমাটিন হচ্ছে অধিক কুণ্ডলিত এবং এটা কি করে? নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে। আর যেখানটা কম কুণ্ডলিত, দেখো এখানে কম কুণ্ডলিত, সেটা তুমি ইজিলি ওপেন করতে পারবা না বা রিড করতে পারবা। ধরো একটা বই, সেটা বা একটা কাগজ কম পেঁচানো, সেটা তুমি একটু খুললেই পড়তে পারবা, কিন্তু একটা কাগজ অনেক বেশি পেঁচানো, ওটা কি তুমি পড়তে পারবা না। তো ডিএনএ আমাদের কি করতে হয়? পড়তে হয়। ডিএনএ আমাদের পড়ে এটাকে যে কোডগুলা, সেই কোডগুলাকে পড়ে আমাদের যে আরএনএ, এমআরএনএ, সেটার মধ্যে ট্রান্সক্রিপ্ট হয়। দেন ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার পরে হচ্ছে গিয়ে ট্রান্সলেশনের জন্য ওরা নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে, তাই না? এটা তোমাদের পরবর্তী ক্লাসে রাহুল ভাইয়া পড়াবে। ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, এগুলো প্রত্যেকটা পড়াবে। আমি কি বললাম? এই যে এলাকাটা যেটা কম পেঁচানো, এটা আমরা ইজিলি পড়তে পারবো, তাই না? তাহলে এইখানটা বৈশিষ্ট্য কী ভাইয়া? এইখানটাকে ফার্স্ট অফ অল বলা হচ্ছে ইউক্রোমাটিন। ইউ মানে ভালো। ইউ মানে কি? ইউ মানে ভালো, ইউ মানে গুড বা ভালো। ইউক্রোমাটিন এটা কি পেঁচানো? কম পেঁচানো। এই এলাকাটা কম পেঁচানো এবং এখানে সক্রিয় ডিএনএ থাকে, ঠিক আছে? তাহলে আমরা ভাইয়া ক্রোমাটিন দেখলাম। ক্রোমাটিন আমরা কি বুঝলাম? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন পেঁচায়।
পেঁচায় নিউক্লিওজোম তৈরি হয়, এই নিউক্লিওজোম আরও পেঁচাইতে পেঁচাইতে ক্রোমাটিন তৈরি হয়। এই ক্রোমাটিনের দুইটা ভাগ আছে, যে এলাকাটা অধিক পেঁচানো সেই এলাকাটাকে বলা হচ্ছে হেটারোক্রোমাটিন, যেই এলাকাটা কম পেঁচানো সেই এলাকাটাকে বলা হচ্ছে ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন অধিক পেঁচানো এবং এখানে নিষ্ক্রিয় ডিএনএ থাকে, ইউক্রোমাটিন কম পেঁচানো এখানে সক্রিয় ডিএনএ থাকে। ক্লিয়ার? ক্রোমাটিনের পার্টটা ক্লিয়ার। আচ্ছা, এটা একটু বেসিক ছিল বোঝানো। এরপর হচ্ছে এরপরেগুলো মোটামুটি ইজি আছে। দেখো ক্রোমাটিড কি জিনিস তুমি জানো। তার আগে এখানে আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের করি বা বেসিক তোমাদের দেই। দেখো অনেকে ক্রোমোজোম চিনতেই ভুল করে বা ক্রোমোজোম গুনতেই ভুল করে, এটা অনেকেরই বেসিকে প্রবলেম যে তারা ক্রোমোজোমই বুঝে না। আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিই, তোমার বলো তো এখানে কয়টা ক্রোমোজোম আমি বোর্ডে আঁকছি, আমি বোর্ডে কয়টা ক্রোমোজোম আঁকছি তোমরা তোমাকে বলো, আমি বোর্ডে কয়টা ক্রোমোজোম আঁকছি। প্রশ্নটা ভালো করে বুঝো, আমি জিজ্ঞেস করছি আমি বোর্ডে কয়টা ক্রোমোজোম আঁকছি, ঠিক আছে? এখানে কয়টা ক্রোমোজোম তোমাদের কি মনে হয়? অনেকে মানে পেঁচায় যায়, এইখানটা পেঁচায় যায় যে কতটুক মিলে একটা ক্রোমোজোম, কতটুকু মিলে একটা ক্রোমোজোম, এখানে আবার দুইটা করে বাহু দেখাচ্ছে। ক্রোমোজোম আসলে আমরা চিনবো কিভাবে? ক্রোমোজোম আমরা চিনবো কিভাবে? আমি তোকে একটা কথা বলে রাখতেছি, এই কথাটা সারা জীবন মাথায় রাখবা। ক্রোমোজোম তুমি চিনবা সেন্ট্রোমিয়ারের সংখ্যা দেখে। কি বলছি? ক্রোমোজোম তুমি চিনবা সেন্ট্রোমিয়ারের সংখ্যা দেখে, বাহু দেখে না। বাহু দেখে ক্রোমোজোম কখনোই আইডেন্টিফাই করতে যাবে না। ক্রোমোজোম চিনবা সেন্ট্রোমিয়ারের সংখ্যা দেখে, যতগুলা সেন্ট্রোমিয়ার ততগুলা ক্রোমোজোম। এইখানে এই একটা সেন্ট্রোমিয়ার, দুইটা সেন্ট্রোমিয়ার, তিনটা সেন্ট্রোমিয়ার, চারটা সেন্ট্রোমিয়ার, দ্যাট মিনস আমি বোর্ডে চারটা ক্রোমোজোম আঁকছি। এখন কথা হচ্ছে ভাইয়া এই ক্রোমোজোমে ভাই আপনি একটা বাহু এটা দেখাইলেন, কিন্তু এই ক্রোমোজোমে আপনি এরকম ভাগ ভাগ করে বাহু কেন দেখাইলেন? ভাইয়া এই যে ভাগ ভাগ করে আমি তোমাকে বাহুটা দেখাইলাম, এই ভাগ ভাগ করা বাহুকেই বলা হচ্ছে তোমার ক্রোমাটিড। কি বলা হচ্ছে ভাইয়া? ক্রোমাটিড। তোমরা যারা কোষ বিভাজন অধ্যায়টা পড়ে আসছো, মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে কি হয় ভাই মনে করে দেখো তো। মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে আমাদের এই যে মাঝখানে আমাদের কোষ হচ্ছে অঞ্চল থাকে, বিষুবীয় অঞ্চলটা থাকে, এইখানে আমাদের সেন্ট্রোমিয়ার কানেক্ট হয় এবং ক্রোমাটিডে পরিণত হয় ক্রোমোজোমটা। একটা ক্রোমোজোমের এই যে বাহু, এই একটা বাহু দুইটা পার্টে বিভক্ত হয়, দুইটা পার্টে বিভক্ত হয়, বুঝছো? একটা ক্রোমোজোমই থাকে কিন্তু বাহু ডবল হয়ে যায়, ওই পাশে দুইটা বাহু ক্রিয়েট হয়, এই পাশে দুইটা বাহু ক্রিয়েট হয়। এখানে কিন্তু একটাই ক্রোমোজোম বাট দুইটা ক্রোমাটিড আছে, ঠিক আছে? বাহু এই পাশেও দুইটা, এই পাশেও দুইটা। এইটা হচ্ছে মেটাফেজ পর্যায়। মেটাফেজ পর্যায়ে ক্রোমাটিড সবচেয়ে বেশি স্পষ্ট লক্ষ্য করা যায়। তাহলে এদেরকে বলা হচ্ছে গিয়ে ক্রোমাটিড, যারা মেটাফেজ পর্যায়ে বাহুগুলো দুই ভাগে বিভক্ত হয়, অ্যান্ড এরপর অ্যানাফেজ পর্যায়ে একটা পার্ট যাবে এদিকে আর একটা পার্ট যাবে এদিকে, ঠিক আছে? এরপর থেকে আর ক্রোমাটিড আর ক্রোমোজোম চিন্তা কোনো ভুল করবো না, ঠিক আছে? এই একটা পার্ট এখানের এই যে ভাগ করা, এই একটা পার্ট একটা ক্রোমাটিড, এই পাশে আর একটা পার্ট আর একটা ক্রোমাটিড, ঠিক আছে? কিন্তু ক্রোমোজোম এখানে একটাই ছিল, ওখানে ক্রোমোজোম একটাই ছিল কিন্তু ক্রোমাটিড দুইটা। আচ্ছা, ক্রোমাটিড গেল। এরপরে কি হয়? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার ইজি একদম। এই যে মাঝখানে যে এলাকাটা থাকে, এই এলাকাটা অরঞ্জিত থাকে, এটাকে বলা হয় ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল বা মুখ্য কুঞ্চন। কি বলা হয় ভাইয়া? মুখ্য কুঞ্চন বা অরঞ্জিত অঞ্চল, এটাকে বলা হয় মুখ্য কুঞ্চল বা অরঞ্জিত অঞ্চল। তারপর আছে বাহু। বাহু কি? একটা বাহু, আমাদের ক্রোমোজোমের বাহু। আর ক্রোমাটিডে কি হয়? বাহু ডবল হয়ে যায়, ঠিক আছে? এরপর হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর জিনিসটা কি ভাই? কাইনেটোকোর হচ্ছে কি একটা প্রোটিন বলতে পারো তুমি। এটা কি হয় দেখো, অ্যানাফেজ পর্যায়ে আমরা কি জানি? মাইক্রোটিউবিউলস বেয়ে আমাদের যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারটা কোষের দুই সাইডে চলে যায় না মাইক্রোটিউবিউলস বেয়ে। তা সেন্ট্রোমিয়ার আসলে সেন্ট্রোমিয়ার কি? সেন্ট্রোমিয়ার অনেক বেশি পেঁচানো ডিএনএ, ওইটা তো মাইক্রোটিউবিউলসের সাথে লেগে দুই সাইডে যেতে পারে না। সেই সেন্ট্রোমিয়ারের দুই সাইডে আমাদের কি থাকে ভাই? কাইনেটোকোর নামক প্রোটিন থাকে। এই কাইনেটোকোরের সাথে আমাদের মাইক্রোটিউবিউলস এসে যুক্ত হয়। এই কাইনেটোকোরের সাথে মাইক্রোটিউবিউলস এসে যুক্ত হয় এবং তখন ক্রোমোজোমটা দুই সাইডে চলে যায়, ঠিক আছে? আচ্ছা, কাইনেটোকোরের পরে কি? ক্রোমোমিয়ার।
ক্রোমোমিয়ার হইতেছে গিয়ে ধরো তোমার ক্রোমোজোম যেরকম পেঁচানো থাকে, তা কোথাও কোথাও তোমার একটু বেশি উজ্জ্বল দেখা যায়। এটা কখন দেখা যায় ভাইয়া? এটা মায়োসিসের প্রোফেজ 1-এ হচ্ছে গিয়ে লেপটোটিন প্যাকাইটিন, মায়োসিসের প্রোফেজ 1 হচ্ছে গিয়ে তোমার যে প্যাকাইটিনের লেপটোটিন একটু শেয়ার হয়নি, ক্রোমোমিয়ার এটা হচ্ছে প্যাকাইটিন, হ্যাঁ প্যাকাইটিন উপদশায় আমাদের মায়োসিসের প্রোফেজ 1-এর প্যাকাইটিন উপদশায় একটু বেশি গাঢ় দেখা যায়। যে ক্রোমোজোমের যে অংশটা ওটাকে বলে ক্রোমোমিয়ার। ক্রোম মানে কি ভাইয়া? ক্রোম মানে কালার, ঠিক আছে? তাই যে এলাকাটা বেশি কালারফুল হয়ে যায় ওটা ক্রোমোমিয়ার। এরপরে কি গৌণকুঞ্চন বা গৌণখাঁজ। গৌণকুঞ্চন বা গৌণখাঁজ, আমাদের মুখ্য কুঞ্চন কি বলছিলাম ভাইয়া? যে সেন্ট্রোমিয়ারকে বলছিলাম মুখ্য কুঞ্চন। সেন্ট্রোমিয়ার বাদেও আমাদের কিছু কুঞ্চনের জায়গা আছে, সেটাকে বলা হয় গৌণকুঞ্চন বা গৌণখাঁজ। গৌণকুঞ্চনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাটের জন্য। নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল কোনটা? গৌণকুঞ্চন বা গৌণখাঁজ, আমাদের হ্যাঁ গৌণকুঞ্চন বা গৌণখাঁজ, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে? নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। এরপর আমরা দেখব স্যাটেলাইট কি জিনিস। স্যাটেলাইট হচ্ছে আমাদের ক্রোমোজোমের মাথায়, ধরো আমাদের সব ক্রোমোজোম কিন্তু আমাদের যে নিউক্লিওলাসের সাথে কিন্তু সব ক্রোমোজোম কানেক্টেড থাকে না। নিউক্লিওলাসের সাথে ক্রোমোজোমের যে পার্টটুকু কানেক্টেড থাকে সেই পার্টটুকুকে বলা হচ্ছে স্যাটেলাইট, এবং সেই ক্রোমোজোমটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তুলা, ছোলা এবং পাট, এদের 1 নম্বর ক্রোমোজোম কি? এদের 1 নম্বর ক্রোমোজোমটা স্যাট ক্রোমোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাটের জন্য, ঠিক আছে। তুলা, ছোলা এবং হচ্ছে গিয়ে পাট, তুলা, ছোলার 1 নম্বর ক্রোমোজোম হচ্ছে তোমার স্যাট ক্রোমোজোম, ঠিক আছে। আচ্ছা, মানে ওদের 1 নম্বর ক্রোমোজোমটা নিউক্লিওলাসের সাথে লাগানো থাকে। স্যাটেলাইটগুলো এবার কি? টেলোমিয়ারটা কি ভাই? টেলোমিয়ার হচ্ছে তোমার এই যে আমাদের হচ্ছে গিয়া ক্রোমোজোমের মাথায় ডিএনএর কিছু রিপিটেড সিকোয়েন্স আছে। ক্রোমোজোমের মাথায় ডিএনএর কিছু রিপিটেড সিকোয়েন্স আছে। এই ক্রোমোজোমের মাথায় যে ডিএনএর রিপিটেড সিকোয়েন্স, এই ডিএনএর রিপিটেড সিকোয়েন্সকে বলা হচ্ছে আমাদের টেলোমিয়ার। এটা হচ্ছে গিয়া, এটার ইম্পর্টেন্সটা কি? এই টেলোমিয়ার হচ্ছে গিয়ে আমরা কোষ কতবার বিভক্ত হবে, একটি কোষ কতবার বিভক্ত হবে, এই ধারণাটা আমরা পাই টেলোমিয়ার থেকে, ঠিক আছে। টেলোমিয়ার আমরা দেখে বুঝতে পারি একটি কোষ আর কতবার, মানে তার জীবদ্দশায় কতবার বিভক্ত হবে। এটা ইম্পর্টেন্স, এটা ভালো করে মনে রাখবা। আর টেলোমিয়ার থেকে একটা জিনিস মনে রাখবা, টেমসিকে মনে রাখবা, টেলোমারেজ এনজাইমের কাজ কি? টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। মানুষের একটা রোগ, জরা রোগ, সেই জরা রোধে কি কাজ করে? টেলোমারেজ এনজাইম। এটা কি করে ভাই? জরা রোধে কাজ করে। টেলোমারেজ এনজাইম কি করে? জরা রোধে কাজ করে। টেলোমারেজ এনজাইম কি করে? জরা রোধে কাজ করে। আর আছে ম্যাট্রিক্স পেলিকল, এটা এখনো ওভাবে আবিষ্কৃত হয়নি, তাই এটা জাস্ট ধারণা করা হয় যে ম্যাট্রিক্স আছে আমাদের ক্রোমোজোমের ভিতর, এবং সেই ম্যাট্রিক্সকে ঘিরে একটা আবরণী মতো আছে, যেটাকে বলা হচ্ছে পেলিকল, ঠিক আছে। এটা তেমন ইম্পর্টেন্ট না। এই গেল আমাদের ক্রোমোজোমের ভৌত গঠন। সবাই বুঝছো কিনা বলো? কারো কোনো প্রশ্ন থাকলে জানাও। আচ্ছা, দেখি নেক্সট টপিকে যাই। ক্রোমোজোমের প্রকারভেদ। আচ্ছা, তাড়াতাড়ি পড়া যায়। ক্রোমোজোমের প্রকারভেদ অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি, ঠিক আছে। ইম্পর্টেন্ট অ্যান্ড ইজি, সবাই মনোযোগ দিয়ে শুনো। দেখো আমি কি বলছি, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী, সেন্ট্রোমিয়ারটা একটু দেখছোই, সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদটা আমরা এখন দেখব। মনোসেন্ট্রিক মানে যে ক্রোমোজোমে একটা মাত্র সেন্ট্রোমিয়ার আছে। এটা কি? অধিকাংশ উদ্ভিদে আমরা মনোসেন্ট্রিক ক্রোমোজোম দেখতে পাই। অধিকাংশ প্রজাতিতে আমরা কি দেখতে পাই? মনোসেন্ট্রিক ক্রোমোজোম। ডাইসেন্ট্রিক মানে কি? যাদের 2টা সেন্ট্রোমিয়ার আছে। এটা কোথায় দেখি? একটা শব্দ মনে রাখবা, ডাই থেকে মনে রাখবা গদাই শব্দটা মনে রাখবা। ডাই থেকে মনে রাখবা গদাই, ঠিক আছে। গতে কি মনে রাখবা? গতে মনে রাখবা গম। আর ডাই মানে তো এই ডাই, আর ই দিয়ে আর একটা এক্সট্রা মনে রাখবা, এক্সট্রা এটার ইনফো, এটা হচ্ছে গিয়ে ইস্ট। ই দিয়ে ইস্ট মনে রাখবা, ঠিক আছে। তাহলে গম আর ইস্ট হচ্ছে গিয়ে ডাইসেন্ট্রিক। পলিসেন্ট্রিক কীভাবে মনে রাখবা? দেখো, আমার এক আপু ছিল,
আমার এক আপু এখন আছে, আপু কলা খেতে অনেক পছন্দ করতো। বলছি আমার এক আপু ছিল যার নাম ছিল পলি আপু, আমরা তাকে পলি আপু বলে ডাকতাম। পলি আপু কলা খেতে অনেক পছন্দ করত, যখন তখন যেখানেই কলা পাইতো কলা খেয়ে ফেলতো। কলা আনলে তার জন্য আর বাসায় কলা থাকতো না। তাহলে কি বলছি, পলি আপু কলা খায়। তাহলে পলিসেন্ট্রিক, পলিসেন্ট্রিকের উদাহরণ কি ভাই, কলা। ঠিক আছে, পলিসেন্ট্রিকের উপরে উদাহরণ হচ্ছে কলা। এটার ওটার নামটা মনে রাখবা, মুসা, বৈজ্ঞানিক নাম কি, মুসা। আচ্ছা, এরপর হচ্ছে ডিফিউজড। আমাদের ডিফিউজডের কোনো উদাহরণ নাই, ডিফিউজডের কোনো উদাহরণ নাই। ডিফিউজ মানে হইতেছে গিয়া আমাদের সেন্ট্রোমিয়ার হচ্ছে সুস্পষ্টভাবে থাকে না বা অসংখ্য থাকে। আর অ্যাসেন্ট্রিক, অ্যাসেন্ট্রিক মানে কোনো সেন্ট্রোমিয়ারই নাই। ডিফিউজ কি সুস্পষ্টভাবে থাকে না বা অসংখ্য থাকে, আর অ্যাসেন্ট্রিক মানে কোনো সেন্ট্রোমিয়ার নাই। সেন্ট্রোমিয়ার না থাকলে কিভাবে হয় দেখো বুঝাই, এটা কারা, অ্যাসেন্ট্রিক কারা। ধরো এই তোমার একটা ক্রোমোজোম, ঠিক আছে, হঠাৎ করে এখান থেকে কেটে গেল তোমার ক্রোমোজোমটা, এইটুক পার্ট কেটে গেল, কেটে যে এই তৈরি হলো না, তাই এই পার্টের ভিতরে কি কোনো সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ার তো এখানে ছিল। তাহলে এই যে খণ্ডিত অংশ, ক্রোমোজোমের খণ্ডিত অংশ, এরা হচ্ছে অ্যাসেন্ট্রিক এবং এরা কোষ বিভাজনে অংশ নেয় না। ঠিক আছে, আচ্ছা, হ্যালো তাসিন, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এরপরে আমরা পরেরটায় যাব, ক্রোমোজোমের প্রকারভেদ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। এটা আমরা সবাই পড়তে পড়তে মোটামুটি এক প্রকার আমাদের মুখস্থ। VLJI এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, তাই না? VLJI শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, VLJI সাথে আমরা সবাই পরিচিত। এই VLJI বলতে আসলে কী বোঝাচ্ছে দেখো, মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আমাদের সেন্ট্রোমিয়ারটা যদি ক্রোমোজোমের মাঝখানে থাকে তাহলে এটাকে বলা হয় মধ্যসেন্ট্রিক। যদি মাঝখান থেকে একটু দূরে থাকে আমাদের সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের, তাহলে বলা হচ্ছে গিয়ে উপমধ্য কেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। যদি কর্নার থেকে একটু দূরে থাকে তাহলে বলা হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। যদি একদম কর্নারে থাকে আমাদের সেন্ট্রোমিয়ারটা তাহলে বলা হচ্ছে প্রান্ত কেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। এখন এদের এক একটা আকৃতি আছে যেটা আমরা অ্যানাফেজ দশায় দেখতে পাই। কোন দশায় ভাই, কোন দশায় দেখতে পাই? অ্যানাফেজ দশায় আমরা এদের আকৃতিগুলো দেখতে পাই। কি কি আকৃতি? এটাকে দেখা যায় ভি এর মতো, কারণ সেন্ট্রোমিয়ারটা মাঝখানে থাকে, দুই সাইডে বাহু থাকে, এটাকে অ্যানাফেজ দশায় ভি এর মতো দেখায়। এটাকে দেখায় এল এর মতো, এল এর মতো দেখায়, যে মাঝখান থেকে একটু দূরে এল। এটাকে দেখায় জে এর মতো, যে প্রায় মানে কিনারের কাছাকাছি, আমার প্রান্তের কাছাকাছি সেন্ট্রোমিয়ারটা থাকে, জে এর মতো দেখায়। আর প্রান্তকেন্দ্রিকে একদম আই এর মতো, মানে এই মাথায় থাকে আমাদের সেন্ট্রোমিয়ার। এখন এদের উদাহরণ আমাদের জানতে হবে, শুধু আকৃতি দেখলে হবে না, উদাহরণ জানতে হবে। মধ্যকেন্দ্রিক বা মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটা হচ্ছে ভাইয়া তোমাদের আমাদের মধ্যসেন্ট্রিক ক্রোমোজোম। এটা কি? এটা হচ্ছে গিয়ে প্রথম কথা আদি বৈশিষ্ট্য। এটা একটা কি বৈশিষ্ট্য? আদি বৈশিষ্ট্য। এটা দেখা যায় মানুষের এক্স ক্রোমোজোমে। আমার সাথে সাথে তোমরা এগুলো লিখে নাও বা বই থেকে পড়ে নাও, একসাথে হয়ে যাক। এটা মানুষের এক্স ক্রোমোজোমে দেখা যায় এবং আর একটা উদ্ভিদে দেখা যায়, সেটার নাম সোলানাম নাইগ্রাম। সোলানাম নাইগ্রামে দেখা যায়, ঠিক আছে? সোলানাম নাইগ্রামে আমাদের মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম দেখা যায়। আচ্ছা, উপমধ্যকেন্দ্রিক ক্রোমোজোম এটা দেখা যায় হচ্ছে গিয়ে কাদের? উপমধ্যকেন্দ্রিক ক্রোমোজোম আমরা খালি শেপ জানবো, এটার উদাহরণ আমাদের জানতে হবে না। উপপ্রান্তকেন্দ্রিক বা জে শেপড, এটা কাদের দেখা যায় ভাই? এটা মানুষের যে ওয়াই ক্রোমোজোম, মানুষের ওয়াই ক্রোমোজোমটা উপপ্রান্তকেন্দ্রিক বা জে শেপড। মানুষের ওয়াই ক্রোমোজোমটা উপপ্রান্তকেন্দ্রিক বা জে শেপড। আর প্রান্তকেন্দ্রিক বা টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এটা উদ্ভিদ জগতে বিরল বা প্রায় দেখা যায় না, আর মানুষের দেহে টোটালি নাই। এই প্রান্তকেন্দ্রিক ক্রোমোজোমটা মানুষের দেহে টোটালি নাই, আর উদ্ভিদ দেহে প্রায় পাওয়া যায় না বা বিরল। ঠিক আছে, এতটুকু কথা মনে রাখলে চলছে। আর এটা তো তোমরা জানোই, লিখলামও না, যে অটোজোম হচ্ছে গিয়ে আমাদের 22 জোড়া বা 44টা, আর সেক্স ক্রোমোজোম হচ্ছে আমাদের 1 জোড়া বা 2টা। আমাদের 46টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম মোট, তার মধ্যে 22 জোড়া বা 44টা হচ্ছে অটোজোম, আর 1 জোড়া বা 2টা হচ্ছে গিয়া সেক্স ক্রোমোজোম। ঠিক আছে, আচ্ছা, আমাদের প্রকারভেদ শেষ। এবার আমরা দেখব হচ্ছে গিয়ে ক্রোমোজোমের রাসায়নিক গঠন।
আমরা তখন প্রকারভেদ দেখলাম সেন্ট্রোমের অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমের সংখ্যা অনুযায়ী। এখন রাসায়নিক গঠনটা দেখব। যেভাবে শুরুতে আমি বলছিলাম যে ক্রোমোজোমের গাঠনিক একক ক্রোমাটিন। ক্রোমাটিনের মধ্যে আমি তোমাকে কি বলছিলাম ভাই, মনে আছে? ক্রোমাটিন কীভাবে তৈরি ছিল? ক্রোমাটিন তৈরি ছিল ডিএনএ এবং হিস্টোন প্রোটিন, এরা একসাথে প্যাঁচাইছিল। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন প্যাঁচে আমাদের কি তৈরি হয়েছিল ভাই? ক্রোমোজোম তৈরি হয়েছিল। এখন তাহলে ডিএনএ কি এক প্রকার নিউক্লিক অ্যাসিড না? তাহলে ক্রোমোজোমের রাসায়নিক গঠনে আমরা কি পড়বো ভাই? ক্রোমোজোমের রাসায়নিক গঠনে আমরা দেখব যে নিউক্লিক অ্যাসিড আছে, নিউক্লিক অ্যাসিড আছে এবং তার সাথে আছে প্রোটিন, ঠিক আছে? এখন নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এবং রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। ডিএনএ থাকে আমাদের ক্রোমোজোমে, মানুষের ক্রোমোজোমে 45% থাকে ডিএনএ এবং আরএনএ থাকে, এটা প্রায় 45%, ঠিক আছে? প্রায় 45% থাকে ডিএনএ, আর আরএনএ থাকে 0.2 থেকে 1.4%, 0.2 থেকে 1.4% থাকে আমাদের আরএনএ, ঠিক আছে? আর প্রোটিন দেখো, প্রোটিন থাকে 55%, প্রোটিন থাকে 55% আমাদের ক্রোমোজোমে। এই দুইটা মিলাই 45% থাকে নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমের 45% নিউক্লিক অ্যাসিড, 55% প্রোটিন। নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ হচ্ছে প্রায় 45%, আরএনএ হচ্ছে 0.2 থেকে 1.4%। আচ্ছা, আর প্রোটিনের মধ্যে শ্রেণীবিভাগ আছে, উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন এবং নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিনগুলো ভাইয়া, এদের বৈশিষ্ট্য দুইটার কথা মনে রাখবা। ফার্স্ট অফ অল, এরা অম্লীয়, এরা অম্লীয় এবং এরা প্রায় 500 ধরনের, এরা প্রায় 500 ধরনের। এই দুইটা কথা মনে রাখলে হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন দিয়ে। আর নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন দিয়ে মনে রাখবা, এরা ক্ষারীয়, ওরা অম্লীয়, এরা হচ্ছে গিয়ে কী ভাই? ক্ষারীয়। নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন ক্ষারীয়। উদাহরণ কী ভাই? উদাহরণ হচ্ছে হিস্টোন প্রোটিন, যেটার সাথে আমরা ডিএনএ কে বাঁচাইছিলাম, সেটা কি? নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। তাহলে হিস্টোন প্রোটিন, হিস্টোনের আবার কয়েকটা ভাগ আছে, সেটা নামগুলো মনে না রাখলেও চলে, মনে রাখলেও চলে। যে হিস্টোন তো H দিয়ে প্রকাশ হয়, H1, H2, H3, H4 আছে, ঠিক আছে? H4 আছে, H2 আবার ভাগ আছে A and B। আচ্ছা, হিস্টোন প্রোটিন এবং আরেকটা প্রোটিন থাকে যেটার নাম প্রোটামিন। প্রোটামিন, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, সবাই মাথায় ঢুকায় নাও। প্রোটামিন কোথায় থাকে? প্রোটামিন কোথায় থাকে? প্রোটামিন কোথায় থাকে? এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। প্রোটামিন কোথায় থাকে ভাইয়া? প্রোটামিন থাকে শুক্রাণুতে। প্রোটামিন থাকে শুক্রাণুতে। শুক্রাণুতে হিস্টোন থাকে না। আমাদের শুক্রাণুতে হিস্টোনের পরিবর্তে কি থাকে বা? প্রোটামিন, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্রোমোজোমে নিউক্লিক অ্যাসিড আছে, ক্রোমোজোমে প্রোটিন আছে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ আছে, আরএনএ আছে, এদের পার্সেন্টেজ দেখলাম। প্রোটিনের মধ্যে উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন, নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন। উচ্চ আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন অম্লীয় এবং প্রায় 500 ধরনের। নিম্ন আণবিক গুরুত্ব সম্পন্ন প্রোটিন ক্ষারীয়। এদের উদাহরণ হচ্ছে হিস্টোন এবং প্রোটামিন। প্রোটামিন কোথায় থাকে? শুক্রাণুতে থাকে। আর আছে এনজাইম। আমাদের রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোমে আছে এনজাইম। কি কি এনজাইম আছে ভাইয়া? ডিএনএ পলিমারেজ ও আরএনএ পলিমারেজ এনজাইম, এই দুই প্রকার এনজাইম আছে, ঠিক আছে? ডিএনএ ও আরএনএ পলিমারেজ, পলি লিখলাম, ডিএনএ ও আরএনএ পলিমারেজ, এই দুই প্রকার এনজাইম আছে। এ হচ্ছে আমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ক্লিয়ার কিনা? আচ্ছা, পরের টপিক আছে। এই পরের টপিক হচ্ছে বি ক্রোমোজোম। এটা আমাদের ক্রোমোজোমের রাসায়নিক গঠনের নিচেই দেখো তোমরা বইতে পাবা বি ক্রোমোজোম। এই জায়গাটাও ম্যাথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বেশ কয়েকটা হচ্ছে গিয়ে ওই আসে আমাদের। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি আমি, আমাদের যে আমরা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী প্রকারভেদ পড়ছিলাম না আমাদের ক্রোমোজোমের, যে আমাদের মধ্যকেন্দ্রিক, উপমধ্যকেন্দ্রিক, সেখানে একটা জিনিস মনে রাখবা, মনোজমিক উদ্ভিদ বলে একটা কথা আছে, ঠিক আছে? একটা উদাহরণ মনে রাখবা, মনোজমিক উদ্ভিদ। মনোজমিক উদ্ভিদ কারা ভাইয়া? মনোজমিক উদ্ভিদ, মনোজমিক উদ্ভিদ,
মনোসোমিক উদ্ভিদ হচ্ছে গিয়ে যাদের কোষের ক্রোমোজোমে একাধিক ধরনের মানে সেন্ট্রোমিয়ারের অবস্থান দেখা যায়। ধরো কয়টা সেন্ট্রোমিয়ারের অবস্থান মধ্যকেন্দ্রিক, আর কয়টা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান উপমধ্যকেন্দ্রিক, কয়টা প্রান্তকেন্দ্রিক, ঠিক আছে। যাদের এরকম মিক্সড টাইপ দেখা যায় সেই সব উদ্ভিদকে বলা হয় মনোজোমিক উদ্ভিদ। এর একটা উদাহরণ মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট উদাহরণ, ঘেট কচু। ঘেট কচু এটা বইতেই আছে, আমার পড়া দিলাম। ঘেট কচু, এটার ইংলিশ নামটা মনে রাখবা টাইফোনিয়াম। বৈজ্ঞানিক নাম কি ভাই? টাইফোনিয়াম। টাইফোনিয়াম, ঠিক আছে, টাইফোনিয়াম। আচ্ছা, গেল। এবার হচ্ছে আমরা কি পড়বো? বি ক্রোমোজোম। বি ক্রোমোজোম আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস, ম্যাটে আসার মতো। বি ক্রোমোজোমের পরিচিতিটা কি দেখো। আমাদের দেহে নর্মালি যে কোরিওটাইপ বা নর্মালি যে টাইপের ক্রোমোজোমগুলো থাকে তাদেরকে বলা হয় এ ক্রোমোজোম। আর নর্মাল টাইপের ক্রোমোজোম বাদে কিছু উদ্ভিদ বা ছত্রাক শৈবালেদের কিছু আলাদা টাইপের ক্রোমোজোম পাওয়া যায়। এই আলাদা টাইপের ক্রোমোজোমগুলোকে বলা হচ্ছে বা বি ক্রোমোজোম। এটাই এর পরিচিতি। নর্মাল ক্রোমোজোমের টাইপের বাইরে আলাদা টাইপের যে ক্রোমোজোম পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে বি ক্রোমোজোম। এটার আবিষ্কার, এটা দিয়ে এমসিকিউ আসে, ঠিক আছে। দেখো আবিষ্কারটা কি। আচ্ছা, আবিষ্কার হচ্ছে গিয়া, আমি যদি এক্সট্রা রাইটার ইনফো বলি, যে আমাদের হচ্ছে গিয়ে ছাড় পোকা, প্রাণীতে সর্বপ্রথম ছাড় পোকায় আমাদের বি ক্রোমোজোম আবিষ্কৃত হয়েছিল, বুঝছো। প্রাণীতে ছাড় পোকা, এটা তোমরা বইয়ের পাশে লিখে রাখো, এটা আবুল হাসান স্যারের বইতে নাই। ছাড় পোকায় হচ্ছে সর্বপ্রথম আমাদের বি ক্রোমোজোম আবিষ্কার হয়েছিল, এটা আমাদের আবুল হাসান স্যারের বইতে নাই। আচ্ছা, আর উদ্ভিদে হচ্ছে গিয়ে ভুট্টাতে সর্বপ্রথম উদ্ভিদে কোথায় পাওয়া গেছে? বা ভুট্টাতে পাওয়া গেছে। আর বাংলাদেশে কোন উদ্ভিদে পাওয়া গেছে? বাংলাদেশে পাওয়া গেছে উলট চণ্ডাল উদ্ভিদে পাওয়া গেছে। এবং একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, উলট চণ্ডাল থেকে আমরা একটা জিনিস পাই। কি পাই? এই উদ্ভিদ থেকে আমরা একটা জিনিস পাই যেটার নাম কি? কলসিসিন অ্যালকালয়েড। উলট চণ্ডাল উদ্ভিদ থেকে আমরা কি পাই ভাইয়া? উলট চণ্ডাল উদ্ভিদ থেকে আমরা একটা জিনিস পাই যেটার নাম কি? কলসিসিন অ্যালকালয়েড। এই কলসিসিন অ্যালকালয়েডের একটা ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট একটা ব্যবহার আছে কলসিসিন অ্যালকালয়েডের। কি ব্যবহার? এটার ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে, স্টার দিয়ে দিলাম, যেটা গেটে বাতের ওষুধ হিসেবে ব্যবহার হয়। গেটে বাত একটা রোগ আছে, সেই গেটে বাতের ওষুধ হিসেবে কি ব্যবহার হয়? কলসিসিন অ্যালকালয়েড ব্যবহার হয়। কলসিসিন অ্যালকালয়েড কই থেকে আসে ভাই? কলসিসিন অ্যালকালয়েড আসে উলট চণ্ডাল উদ্ভিদ থেকে, এবং উলট চণ্ডাল উদ্ভিদে আমরা বি ক্রোমোজোম দেখতে পাই। এখন বি ক্রোমোজোমের কিছু বৈশিষ্ট্য তোমরা মনে রাখবা। এরা হচ্ছে ফার্স্ট অফ অল ক্ষুদ্র ও নন ভাইটাল। তারপর কি? এরা হেটারোক্রোমাটিন সম্পন্ন। এক নম্বর বললাম ক্ষুদ্র ও নন ভাইটাল। বি ক্রোমোজোমগুলো ছোট, ক্ষুদ্র এবং নন ভাইটাল। ভাইটাল মানে কি? ইম্পর্টেন্ট। নন ভাইটাল মানে তেমন ইম্পর্টেন্ট না। দুই নম্বর কি? হেটারোক্রোমাটিন সম্পন্ন। হেটারোক্রোমাটিন পড়েছি না, যেখানে ডিএনএটা অধিক কুণ্ডলিত এবং নিষ্ক্রিয় ডিএনএ ধারণ করে, সেটা হচ্ছে গিয়ে হেটারোক্রোমাটিন। তাহলে হেটারোক্রোমাটিন সম্পন্ন। দেন পড়বা হচ্ছে গিয়ে আমাদের যে বি ক্রোমোজোম, এটা অল্প সংখ্যক জিন বহন করে, ঠিক আছে, অল্প সংখ্যক জিন বহন করে। 4 নম্বর যেটা পড়বা, আমাদের বি ক্রোমোজোম মেন্ডেলিয়ান যে সূত্রগুলা সেটা বা বৈশিষ্ট্যগুলা সেটা অনুসরণ করে না। আমাদের বি ক্রোমোজোম মেন্ডেলিয়ান বৈশিষ্ট্যগুলা অনুসরণ করে না। আর যেহেতু এটা মেন্ডেলিয়ান বৈশিষ্ট্য অনুসরণ করে না, নিজের মতো চলে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আত্মকেন্দ্রিক বলতে পারি, ঠিক আছে। নিজের মতো চলে, তাহলে কি? ওটা আত্মকেন্দ্রিক বৈশিষ্ট্যের অধিকারী। এই 5টা কথা মনে রাখবা বি ক্রোমোজোমের বৈশিষ্ট্য। আচ্ছা, বি ক্রোমোজোম শেষ। এরপর মেডিইন স্পেশাল, এই জিনিসটা তোমরা ভাইয়া পেয়ে যাবা। মেডিইনে আমাদের যা ডাক্তার আসিফ ভাই সুপ্রিম বুক যেটা তৈরি করছেন, ভাইয়া আসলে অনেক বই ঘেটে এবং নিজেরা অনেক অ্যানালাইসিস করে, রিসার্চ করে, মানে আসলে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলা এই আমাদের যে মেডিইনের সুপ্রিম বুকে হচ্ছে ভাইয়া রাখছেন, ঠিক আছে। সো সুপ্রিম বুক থেকেই আমার এই ছকটা নেওয়া। তোমরা এরকম আরও অনেক সুন্দর সুন্দর ছক, নেমোনিক্স এবং ট্রিক্স পাইতে গেলে অবশ্যই সুপ্রিম বুক বইটা তোমরা কালেক্ট করে নিবা। আচ্ছা, মেন রেসিপি কী বলছে? ক্রোমোজোমের অস্বাভাবিক সংখ্যা। এই যে টার্মগুলো না, মোনোজোমি, ট্রাইজোমি, টেট্রাজোমি, ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম, এই টার্মগুলা বলতে কী বোঝাচ্ছে তোমার মনে রাখতে হবে। এরা থেকে তুমি হচ্ছে গিয়ে মেডিকেল এমসিকিউ পাইতে পারো, ইভেন একাডেমিকেও আসে। ডাউন সিনড্রোম, এটা হচ্ছে গিয়ে আমাদের
জুওলজির যে নবম অধ্যায় সেখানে আছে। আচ্ছা, মনোজোমি কি ভাই? মনোজোমি হচ্ছে তোমার ক্রোমোজোম সংখ্যায় যদি একটা ক্রোমোজোম কম থাকে, একটি ক্রোমোজোম যদি ক্রোমোজোম সংখ্যায় কম থাকে, একটি ক্রোমোজোম, আমি ক্রো লিখলাম, একটি ক্রোমোজোম কম, একটি ক্রোমোজোম কম থাকলে তাকে বলা হয় মনোজোমি। আচ্ছা, ট্রাইজোমি জিনিসটা কি? আমরা জানো ক্রোমোজোম জোড়া আকারে থাকে, তাই না? ক্রোমোজোম জোড়া আকারে থাকে। সেই কোনো ক্রোমোজোম জোড়ায় যদি একটা ক্রোমোজোম বেশি হয়ে যায়, জোড়া থাকার বদলে যদি 3টা ক্রোমোজোম থাকে, সেই জোড়া থাকার বদলে যদি 3টি ক্রোমোজোম থাকে সেখানে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি ভাই? ট্রাইজোমি। আর যদি কোথাও জোড়া থাকার বদলে 4টা ক্রোমোজোম থাকে, জোড়া থাকার বদলে 4টা ক্রোমোজোম থাকে, অর্থাৎ 2টা ক্রোমোজোম এক্সট্রা, সে 2টা ক্রোমোজোম এক্সট্রা বা টোটাল 4টা ক্রোমোজোম থাকে, সেটাকে বলা হয় কি ভাই? টেট্রাজোমি। 4 মানে টেট্রা, 3 মানে ট্রাই। ডাউন সিনড্রোম জিনিসটা কি? ডাউন সিনড্রোম হচ্ছে মানুষের 21 নং ক্রোমোজোমে, মানুষের 21 নং ক্রোমোজোমে বা 21 নং মানে যে জোড়া, সেখানে যদি তোমার 3টি ক্রোমোজোম পাওয়া যায়, 21 নং জোড়ায় যদি 2টির পরিবর্তে 3টি ক্রোমোজোম পাওয়া যায়, 21 নং জোড়ায় 3টি ক্রোমোজোম পাওয়া যায়। এডওয়ার্ড সিনড্রোম কি? আমাদের যে 18 নং জোড়া, সে 18 নং জোড়ায় যদি 2টির পরিবর্তে 3টি ক্রোমোজোম পাওয়া যায়, সেটা হচ্ছে কি এডওয়ার্ড সিনড্রোম। আর টার্নার সিনড্রোম কি? যদি একটা মাত্র এক্স ক্রোমোজোম নিয়ে একটা শিশু জন্মগ্রহণ করে, তাহলে সেটা হচ্ছে গিয়ে টার্নার সিনড্রোম। বাকি সব দেহকোষ ঠিক আছে, নর্মাল শিশু কী হয়, হয় এক্স এক্স অথবা এক্স ওয়াই নিয়ে জন্মগ্রহণ করে, তাই না? কিন্তু শুধুমাত্র এক্স নিয়ে কোনো শিশু জন্মগ্রহণ করছে, শুধুমাত্র এক্স নিয়ে জন্মগ্রহণ করছে, তাহলে সেই শিশুটা কি বলবো আমরা? সেই সিনড্রোমটাকে বলবো টার্নার সিনড্রোম। ঠিক আছে, এটা একটু এক্সট্রা পড়া ছিল। আচ্ছা, এবার আমরা দেখব নিউক্লিক অ্যাসিড। ক্রোমোজোমের রাসায়নিক গঠনে আমি বলছিলাম নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন আছে। এখন আমরা নিউক্লিক অ্যাসিডের একটু ডিটেলস জানবো। এখন ডিটেলস জানার আগে যে বিজ্ঞানীরা আবিষ্কার করছিলেন, সেই বিজ্ঞানীদের আবিষ্কার, তারা কীভাবে আবিষ্কার হলো নিউক্লিক অ্যাসিডটা, এটা দেখে নেব। বিজ্ঞানী মিশার ইনি কী করছিলেন? বিজ্ঞানী মিশার হচ্ছে আমাদের ক্ষতস্থান, আমাদের একটা জায়গা কেটে গেলে ক্ষতস্থানে যে পুঁজ বের হয়, সেই পুঁজে যে শ্বেত রক্তকণিকা ছিল, সেই শ্বেত রক্তকণিকার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা উনি পর্যবেক্ষণ করেন এবং পর্যবেক্ষণ করে একটা জিনিস আবিষ্কার করে ফেলেন। সেটার নাম দেন তিনি নিউক্লিন। মিশার কী করেন যে আমাদের ক্ষতস্থান থেকে যে পুঁজ বের হয়, সেটার যে শ্বেত রক্তকণিকার যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে একটা জিনিস আবিষ্কার করেন, যেটার নাম দেন নিউক্লিন। তাহলে আমরা তো নর্মালি জানি না যে নিউক্লিক অ্যাসিড আমাদের নিউক্লিয়াসের ভিতরেই থাকে, তাই না? তো সেই নিউক্লিয়াসের ভিতরেই উনি নিউক্লিন আবিষ্কার করে। উনি যেটা আবিষ্কার করেন সেটার নাম উনি কী দেন ভাইয়া? সেটার নাম উনি দেন নিউক্লিন। নিউক্লিন আবিষ্কার করেন। আচ্ছা, বিজ্ঞানী অল্টম্যান কি দেখেন? এই যে নিউক্লিন, এই নিউক্লিনে উনি অ্যাসিডের ধর্ম দেখতে পান। বিজ্ঞানী অল্টম্যান নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখতে পান এবং এটার নাম কি দেন? নিউক্লিক অ্যাসিড। এটার নাম কি দেন ভাই? নিউক্লিক অ্যাসিড। ইনি অ্যাসিডের ধর্ম দেখতে পান এবং নাম দেন নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, বিজ্ঞানী যে আলব্রেক্ট কসেল কি করেন? তখন তো নিউক্লিক অ্যাসিড আবিষ্কার হয়ে গেছে। নিউক্লিক অ্যাসিডের ভেতরের জিনিসপাতি, আমাদের পিউরিন বেস কি, পাইরিমিডিন বেস কি, এর পরেই বলতেছি। ইনি পিউরিন বেস, পাইরিমিডিন বেস অর্থাৎ নাইট্রোজেন বেসগুলা, এবং আমাদের যে সুগার, ঠিক আছে, সুগারে আমি সিম্বল আঁকলাম। এই যে আমাদের যে সুগার অ্যান্ড যে আমাদের ফসফেট থাকে আমাদের নিউক্লিক অ্যাসিডে, সেটা তিনি আবিষ্কার করেন। পিউরিন বেস, পাইরিমিডিন বেস, আমাদের সুগার আর ফসফেট, এটা তিনি আবিষ্কার করেন। আর ল্যাভিন কি করেন? বিজ্ঞানী ল্যাভিন আলটিমেটলি ডিএনএ ও আরএনএ নামক 2 প্রকার নিউক্লিক অ্যাসিড আছে, এইটা নিয়ে আবিষ্কার করে। ঠিক আছে, ডিএনএ আর আরএনএ আবিষ্কার করে বিজ্ঞানী ল্যাভিন। আচ্ছা, দেখো এবার নিউক্লিক অ্যাসিডের একটা গঠন আমরা দেখবো যে নিউক্লিক অ্যাসিড কী নিয়ে গঠিত বা নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে গিয়ে নিউক্লিওটাইডের পলিমারকে আমরা বলি নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গাঠনিক একক। নিউক্লিওটাইড। ঠিক আছে, নিউক্লিওটাইড জিনিসটা কী ভাই? নিউক্লিওটাইড বলতে আমরা 3টা জিনিস বুঝি। পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে।
আবার বলি, নিউক্লিওটাইডে পেন্টোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, ফসফরিক অ্যাসিড থাকবে। পেন্টোজ সুগার, পেন্টোজ মানে কি 5 কার্বন, পেন্টোজ মানে কি 5, তাহলে পেন্টোজ সুগারে 5 কার্বন বিশিষ্ট আমাদের যে শর্করা, 5 কার্বন বিশিষ্ট 2টা শর্করা আছে, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ, রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ পার্থক্য কি? রাইবোজ যে আমাদের সুগার, সেটার যে 2 নম্বর কার্বন, সেখানে কার্বনের সাথে হাইড্রক্সিল মূলক থাকে, অর্থাৎ OH থাকে। আর ডিঅক্সি মানে কি? অক্সিজেন নাই, ডিলিট। তাহলে আমাদের ডিঅক্সিরাইবোজ সুগারে কি হয়, যে 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে অক্সিজেনটা থাকে না, এর হচ্ছে পার্থক্য। নাইট্রোজেন বেজের মধ্যে কি আছে? পিউরিন নাইট্রোজেন বেজ আছে আর পাইরিমিডিন বেজ আছে। পিউরিনের উদাহরণ হচ্ছে কি অ্যাডেনিন, গুয়ানিন। পাইরিমিডিনের উদাহরণ হচ্ছে কি সাইটোসিন, থায়ামিন আর ইউরাসিল। এর মধ্যে সাইটোসিন আর থায়ামিন থাকে হচ্ছে ডিএনএতে, আর সাইটোসিন আর ইউরাসিল থাকে হচ্ছে আরএনএতে। ঠিক আছে, সাইটোসিন আর থায়ামিন থাকে ডিএনএতে, সাইটোসিন আর ইউরাসিল থাকে আরএনএতে। আর ফসফরিক অ্যাসিড, তো ফসফরিক অ্যাসিড এটা নর্মালি এভাবে থাকে, আমরা জানি ফসফরাসের 5টা হাত। এই হচ্ছে ফসফরিক অ্যাসিডের আমাদের গঠন। কিন্তু দেখো এখানে তোমাদের একটা বেসিক আমি পড়াই দিই, তোমাদের একটা বেসিক জিনিস আমি তোমাদের এখানে পড়াই দিই। দেখো নিউক্লিক অ্যাসিড আমি বলতেছি নাইট্রোজেন বেজ আছে, তাই না? কি বলতেছি? নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন বেজ আছে। বেজ মানে কি ভাই? বেজ মানে ক্ষারক, বেজ মানে ক্ষারক বা ক্ষার। ঠিক আছে, বেজ মানে ক্ষারক। আচ্ছা, তোমার নিউক্লিওটাইডের ভিতর ক্ষারক আছে, কিন্তু আমরা এই জিনিসটাকে অ্যাসিড বলতেছি কেন? ওয়াই? এটা প্রশ্ন। নিউক্লিক অ্যাসিডের ভিতর ক্ষারক আছে বা বেজ আছে, বেজ থাকার পরেও, ক্ষারক থাকার পরেও এটার নাম দিছি আমরা অ্যাসিড। কেন? কেন? অ্যান্সারটা বলি। অ্যান্সারটা হচ্ছে গিয়ে, এই যে আমি বললাম নিউক্লিওটাইড একটা আমাদের উপাদান হচ্ছে ফসফরিক অ্যাসিড, তাই না? তো ফসফরিক অ্যাসিড তো এই ফর্মে নর্মালি আছে, ফসফরিক অ্যাসিড এই ফর্মে নর্মালি আছে, এটা ফসফরিক অ্যাসিড H3PO4, তাই না? কিন্তু ভাইয়া যখন তোমার নিউক্লিক অ্যাসিড গঠন হয় বা ডিএনএ গঠন হয়, আর একটু পরে আমার স্লাইডে সে ছবি আছে, যখন ডিএনএ গঠন হয় তখন ডিএনএতে H3PO4 থাকে না। ডিএনএতে 2টা সুগারকে কানেক্ট করে ফসফেট আয়নটা কানেক্ট করে। তখন আমার এই যে H+গুলা, এই এইচগুলা ফসফেট থেকে বের হয়ে যায়। ফসফেট থেকে কি বের হয়ে যায় ভাই? এইচগুলা H+ আকারে বের হয়ে যায়, বুঝছো? এবং যে আয়নটা, সেই আয়নটা কানেক্ট হয়। আর আমরা কি জানি অ্যাসিডের ধর্ম কি? অ্যাসিড H+ ত্যাগ করে, বা কোথাও H+ ত্যাগ হলে তাকে অ্যাসিড বলি। যেহেতু আমাদের নিউক্লিক অ্যাসিড তৈরিতে ফসফরিক অ্যাসিড লাগতেছে এবং ফসফরিক অ্যাসিডটা H+ ত্যাগ করে আমাদের নিউক্লিক অ্যাসিড তৈরি করতেছে, তাই এটার নাম হয়েছে অ্যাসিড, যেহেতু H+ ত্যাগ করা হচ্ছে। ঠিক আছে, এটা ছিল বেসিক। ক্লিয়ার কিনা জানাও তোমরা। পরের স্লাইডে যাবো। আচ্ছা, এবার দেখবো হচ্ছে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিওসাইড জিনিসটা হচ্ছে ভাইয়া, আমি কি বলছি, আমাদের ডিএনএতে আছে ফসফেট, দেন পেন্টোজ সুগার, দেন আছে হচ্ছে কি নাইট্রোজেন বেস। এখন তুমি যদি আমাদের ফসফেটটাকে বাদ দাও, শুধু পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস, আমাদের যে পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেসকে যদি তুমি একসাথে রাখো, সেই গঠনটাকে বলা হয় ভাই নিউক্লিওসাইড। ঠিক আছে, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেস একসাথে থাকলে তাকে বলা হয় নিউক্লিওসাইড। আর এদের সাথে যদি তুমি ফসফেটকেও যুক্ত করো, তাহলে এটাকে বলা হবে কি নিউক্লিওটাইড। আর নিউক্লিওটাইড, অনেকগুলা নিউক্লিওটাইড পলিমারকরণ হয়ে একের পর এক যুক্ত হয়ে কি তৈরি করে ভাই? নিউক্লিক অ্যাসিড। এটা ছিল বেসিক। আচ্ছা, এবার আমরা দেখব নামকরণ। আমাদের যে নাইট্রোজেন বেসগুলো আছে, অ্যাডেনিন, গুয়ানিন, থায়ামিন, সাইটোসিন, ইউরাসিল, এদের নামকরণগুলো কই থেকে আসছে? অ্যাডেনিন আসছে একটা গ্ল্যান্ড থেকে। ঠিক আছে, অ্যাডেনিনের নামকরণটা আসছে একটা গ্ল্যান্ড থেকে, এটা মনে রাখলে চলছে, গ্ল্যান্ড বা গ্রন্থি। ঠিক আছে, গুয়ানিন হচ্ছে গিয়ে আমাদের
হচ্ছে গিয়ে একটা পাখিটার নাম হচ্ছে গিয়া গুয়ানিন, হচ্ছে একটা পাখির যে পরন্ত মল থেকে আমাদের গুয়ানিন আসছে। পরন্ত মল, পাখিটার নাম হচ্ছে তোমাদের বইতে দেওয়া আছে হচ্ছে গিয়ে সি বার্ড, বাদুর বা সি বার্ডের পরন্ত মল থেকে আসছে গুয়ানিন, ঠিক আছে। থাইমিন কি থেকে আসছে? থাইমিন আসছে থাইমাস থেকে, থাইমাস গ্ল্যান্ড থেকে থাইমিন আসছে, থাইমাস গ্ল্যান্ড। আচ্ছা, সাইটোসিন আমরা জানি সাইটোসিনে কি সাইট মানে কি ভাই? সাইট মানে কি? সাইট মানে সেল, তাহলে সাইটোসিন কি থেকে আসছে? সেল বা কোষ থেকে আসছে, ঠিক আছে। ইউরাসিল মানে কি? ইউরা থেকে ইউরিন মনে রাখবা, এই কথাটাকে মনে রাখবা কি? ইউরিন। ইউরাসিল থেকে মনে রাখবা ইউরিন মানে মূত্র, ঠিক আছে। তাহলে ইউরাসিল আসছে ইউরিন বা মূত্র থেকে। এবার আমরা দেখবো ডিএনএ রাসায়নিক গঠন। এটা হচ্ছে গিয়া আমরা বারবার পড়ে আসতেছি, খুবই সহজ। কি কি আছে ডিএনএ রাসায়নিক গঠনে? বা এই রাসায়নিক গঠনে আছে আমার পেন্টোজ সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, অ্যান্ড আছে বা ফসফেট, ঠিক আছে। ফসফেট, এই তিনটা কীভাবে একসাথে আছে পরে দেখতেছি, পরের স্লাইডে আছে। আর ভৌত গঠন দেখো, এখানে দুইটা টপিকের কথা আমি আনছি, চারগাপস রুল আর তারপর এটা বলতেছি। আগে চারগাপস রুল জিনিসটা কি এটা বলি। আমি যে তোমাদের বললাম যে আমাদের নাইট্রোজেন বেস কী কী আছে বা ডিএনএতে থেকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ঠিক আছে। এই চারটা যে আমাদের নাইট্রোজেন বেস। তো বিজ্ঞানী চারগাপস ইনি কি বলছিলেন? ইনি বলছিলেন কোনো প্রাণীতে অ্যাডেনিন এবং থায়ামিন এবং সাইটোসিন অ্যান্ড গুয়ানিন এরা সম পরিমাণে থাকবে। অর্থাৎ যতগুলা অ্যাডেনিন থাকবে ততগুলা থায়ামিন থাকবে, যতগুলা গুয়ানিন থাকবে ততগুলা সাইটোসিন থাকবে, ঠিক আছে। এটা সম পরিমাণে থাকবে, এটা হচ্ছে কি আমাদের চারগাপস রুল। আর বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক কী করেন? আমাদের ডিএনএর যে ভৌত গঠন, সেই ভৌত গঠনের একটা মডেল প্রদান করেন। ভৌত গঠন কি? যে ডিএনএ দেখতে কেমন, এই যে বলছিলাম পেঁচানো, তাই না? পেঁচানো, মাঝখানে এরকম আছে ডবল হেলিক্স মডেল। যে ডবল হেলিক্স মডেলটা কে প্রদান করে ভাই? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক ডবল হেলিক্স মডেল প্রদান করেন। এখন আমরা সেই বিখ্যাত ডবল হেলিক্স মডেলটা দেখব। আচ্ছা, এখন দেখো আমাদের এই ডবল হেলিক্স মডেল, এটা সিকিউতে আসে, এমসিকিউতে আসে, মেডিকেলে আসে। সিকিউর জন্য তো মুখস্থ করতে হবে ইনফরমেশনগুলো, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো ভালো মতো বুঝে আমরা এখানে দেখবো ডবল হেলিক্স মডেল। আমি তোমাদের ছক করে পড়া দিয়েছি, তোমরা চাইলে ছক করে এরকম নোট করে পড়তে পারো। আচ্ছা, দেখো ডিএনএ ডবল হেলিক্স মডেলে আমরা কিছু ইনফরমেশন দেখব। প্রতি প্যাচের দৈর্ঘ্য, আমাদের ডিএনএ এভাবে প্যাচানো অবস্থায় থাকে, তা এই সম্পূর্ণটা হচ্ছে একটা প্যাচ, এইখান থেকে এই পর্যন্ত এটা প্যাচ, আবার নিচে এরকম একটা প্যাচ। তো এই যে একটা প্যাচ, এই প্যাচের দৈর্ঘ্য হতো, এই প্যাচের দৈর্ঘ্য হচ্ছে ভাই আমাদের 34 অ্যাংস্ট্রম, 34 অ্যাংস্ট্রম অথবা 3.4 ন্যানোমিটার, 34 অ্যাংস্ট্রম বা 3.4 ন্যানোমিটার। প্রতি প্যাচে মনোনিউক্লিওটাইডের সংখ্যা, এই যে একটা প্যাচ, এই একটা প্যাচে কয়টা মনোনিউক্লিওটাইড আছে? কি বলছিলাম? মনোনিউক্লিওটাইডগুলো পলিমার হয়ে উপরে ডিএনএ তৈরি করে। তাহলে এই যে আমাদের প্যাচ, এই প্যাচে নিশ্চয়ই মনোনিউক্লিওটাইড আছে। সেই প্রতি প্যাচে কয়টা মনোনিউক্লিওটাইড থাকে ভাইয়া? 10টা। প্রতি প্যাচে আমাদের মনোনিউক্লিওটাইড থাকে 10টা, কি 10 জোড়া বলে মেবি, মোস্ট প্রবলি। প্রতি প্যাচে মনোনিউক্লিওটাইড সংখ্যা হচ্ছে গিয়ে 10 জোড়া। হ্যাঁ, 10 জোড়া, কারণ একটা শিকলে 10টা থাকে, তার অপোজিট শিকলেও 10টা থাকে, ঠিক আছে। তাহলে মনোনিউক্লিওটাইড সংখ্যা কত? 10 জোড়া। দুটি ধাপের দূরত্ব দেখো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের একটা প্যাচে আমাদের ধাপ আছে। ধাপ বলতে মনোনিউক্লিওটাইড ধরে নাও তুমি, ধাপ আছে 10টা, এক সাইডে 10টা, অন্য সাইডেও 10টা। তাহলে দুটি ধাপের মধ্যে দূরত্ব কত হবে? টোটাল একটা প্যাচের দূরত্ব ছিল 34 অ্যাংস্ট্রম,
34 অ্যাংস্ট্রম ছিল তোটার একটা প্যাচের দূরত্ব, একটা প্যাচের সিঁড়ি আছে তোমার 10টা, তাহলে প্রতিটা প্যাচের মানে প্রতিটা ধাপের বা প্রতিটা সিঁড়ির দৈর্ঘ্য কত হবে? 34/10 মানে 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে, অথবা 0.34 ন্যানোমিটার। আচ্ছা, প্রতি ব্যাচে হাইড্রোজেন বন্ধন থাকে কয়টা? হাইড্রোজেন বন্ধন নিয়ে এর পরের স্লাইডে আসতেছি। এটা জেনে নাও যে 25টি হাইড্রোজেন বন্ধন প্রতি ব্যাচে থাকে। হাইড্রোজেন বন্ধন কোথায় লাগে ভাই? আমাদের এই শিকল আর এই শিকল, দেখো এই শিকলে আমার নাইট্রোজেন বেস আছে থায়ামিন, এই শিকল আছে অ্যাডেনিন, এদের মধ্যে যে আমাদের বন্ধনটা এটা হাইড্রোজেন বন্ধন, ঠিক আছে, হাইড্রোজেন বন্ধন, দুইটা হাইড্রোজেন বন্ধন, অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে দুইটা হাইড্রোজেন বন্ধন থাকে, আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে 3টা হাইড্রোজেন বন্ধন থাকে। এই যে তাহলে প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধন, এইখান থেকে এই পর্যন্ত একটা প্যাচ, প্রতি প্যাচে হাইড্রোজেন বন্ধন আমার গোনাগুনি করলে দেখা যাবে 25টা আসে। ডিএনএ এর ব্যাস, এই যে আমার ডিএনএ, এই যে শিকলের ব্যাস কতখানি এখান থেকে এই পর্যন্ত, ব্যাস কতটুকু? ব্যাস হচ্ছে গিয়ে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। আণবিক ওজন কত? ডিএনএ আণবিক ওজন 10⁶ থেকে 10⁹ একক হচ্ছে ডালটন, এককটা মনে রাখবা, এটা টি হবে, ডালটন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই স্লাইডটা ক্লিয়ার, পরের স্লাইডে যাচ্ছি। দেখো এরপরে কি বলছে, এরপরে বলছে যে অ্যাডেনিন ও থায়ামিনের মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টা থাকে? 2টা থাকে, ঠিক আছে, আর সাইটোসিন ও গুয়ানিনের মধ্যে থাকে 3টা। কীভাবে মনে রাখবা যে অ্যাডেনিন আর থায়ামিন যুক্ত হয় এবং সাইটোসিন আর গুয়ানিন যুক্ত হয়? বা এটা মনে রাখবা হচ্ছে গিয়ে এটি, এটা একটা সুন্দর নেমোনিক্স আছে, এটি মনে রাখবা যে আমি তুমি, এতে আমি, টিতে তুমি, আমি তুমি, এতে আমি, টিতে তুমি, ঠিক আছে, এতে আমি, টিতে তুমি। তারপর মনে রাখবা কি বলতো, আমি তুমি কি বলতো, আমি আর তুমি হচ্ছে গরু ছাগল, বুঝছো, আমি তুমি গরু ছাগল, আমি তুমি গরু ছাগল, গরু মানে জি, ছাগলে সি, তাহলে কি জি আর সি বন্ড তৈরি করবে, আর আমি আর তুমি বন্ড তৈরি করবো, ঠিক আছে, আমি তুমি মধ্যে 2টা, গরু ছাগলের মধ্যে 3টা। আচ্ছা, এবারে পয়েন্টটা কি, যে ক্ষারক ও নিউক্লিওটাইড থাকে। আচ্ছা, কি বলছি, ডাবল হেলিক্স মডেল। আচ্ছা, ক্ষারক ও নিউক্লিওটাইড কী কী থাকে? ক্ষারক ও নিউক্লিওটাইড থাকে হচ্ছে কি ভাই 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। 4 ধরনের। কী কী ক্ষারক থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ঠিক আছে, এই 4 ধরনের আমার ক্ষারক থাকে। নাইট্রোজেন বেস যুক্ত থাকে শর্করা, দেখো এখানে ছবি দেখতে হবে, এই যে আমার নাইট্রোজেন বেস অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, এটাই যে শর্করার, এইটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এখানে 4 নম্বর কার্বন, তার উপরে 5 নম্বর কার্বন আছে। এই ছবিটা বোঝা যাচ্ছে না, পরের ছবিটা বোঝা যাবে, আমি ভালো মতো দেখাই দেবো, ঠিক আছে। সো আমাদের নাইট্রোজেন বেস যুক্ত থাকে 1 নম্বর কার্বনে, নাইট্রোজেন বেস যুক্ত থাকে বা 1 নং কার্বনে, নাইট্রোজেন বেস যুক্ত থাকে শর্করার 1 নং কার্বনে। আর ফসফেট যুক্ত থাকে, এই ফসফেট যুক্ত থাকে, এটা হচ্ছে 3 নং কার্বন, আর এখানে আছে 5 নম্বর কার্বন। 3 আর 5 নং কার্বনে, 3 ও 5 নং কার্বনে আমার ফসফেট যুক্ত থাকে, ঠিক আছে, 3 ও 5 নং কার্বনে ফসফেট যুক্ত থাকে, আর 1 নং কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত থাকে। আচ্ছা, এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, এটাই ভালো মতো বুঝাইতে পারবো। দেখো এখানে আমার 1 নং কার্বন হচ্ছে গিয়ে এটা 1 নং কার্বন, এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, এটা 4 নং কার্বন, এবং 4-এর সাথে লাগানো এই দেখো এটা 5 নং কার্বন। এই 5 নং কার্বনের সাথে আমার ফসফেট যুক্ত, এবং এই 3 নং কার্বনের সাথেও ফসফেটটা যুক্ত। এই ফসফেটটার দিকে খেয়াল করো, এটা উপরের আমার সুগারের 3 নং কার্বনে যুক্ত, নিচের সুগারে 5 নং কার্বনে যুক্ত, ঠিক আছে। আর এদিকে ফসফেট দেখছো, ফসফেটে কোনো হাইড্রোজেন নাই, দেয়ার ইজ নো হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন নাই, এখানেও হাইড্রোজেন নাই, তাহলে এজন্যই ওকে অ্যাসিড বলা হয়, হাইড্রোজেন ত্যাগ করে দিয়েছে জন্য। আচ্ছা,
এখানে টপিকটা হচ্ছে ডিএনএতে কী কী বন্ধন থাকে। এই যে আমার নাইট্রোজেন ক্ষারক এবং ফসফেটের আমার সুগারের মধ্যে, সুগারের যে কার্বন, নাইট্রোজেন ক্ষারক আর সুগারের কার্বনের মধ্যে যে বন্ধনটা CN বন্ধন বা NC বন্ধন, এটা এক প্রকার গ্লাইকোসাইডিক বন্ধন, ঠিক আছে, এটা এক প্রকার গ্লাইকোসাইডিক বন্ধন। আর আমার দুইটা সুগারের মধ্যবর্তী যে ফসফেট দিয়ে যে কানেকশনটা হচ্ছে, দুইটা সুগারের সাথে ফসফেট দিয়ে যে কানেকশনটা হচ্ছে, এই কানেকশনটা হচ্ছে কি বলা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধন। দুইটা সুগারের মধ্যে আমার ফসফেট দিয়ে যে কানেকশন, এটাকে বলা হচ্ছে বা ফসফোডাইএস্টার বন্ধন, ঠিক আছে। ফসফোডাইএস্টার বন্ধন কোন কোন কার্বনে হয়? এদিকে 5 নং কার্বনে, এদিকে 3 নং কার্বনে। তাহলে এই কার্বন আর অক্সিজেনের ভিতর, কার্বন আর অক্সিজেন, এই যে অক্সিজেন, এই যে কার্বন, তাহলে ফসফোডাইএস্টার দেখা যায় কার্বন অক্সিজেনে, গ্লাইকোসাইডিক দেখা যায় নাইট্রোজেন কার্বনে। আর হাইড্রোজেন বন্ধন কই থাকে? বা নাইট্রোজেন বেসগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, আমি তুমি গরু ছাগল, ঠিক আছে। এই 3টা বন্ড আমাদের ডিএনএতে থাকে, এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের ডিএনএ দেখা মোটামুটি শেষ। এবার আমরা দেখব আরএনএ। এবার আমরা দেখব কি ভাই? আরএনএ। আচ্ছা, আরএনএর শুরুতে আমরা দেখব অবস্থান। অবস্থান বলতে কি বোঝাচ্ছি? যে আরএনএ কোথায় থাকে, আরএনএ কোথায় থাকে। আরএনএ ভাই আমাদের 90% আরএনএ থাকে, 90% আরএনএ থাকে সাইটোপ্লাজমে। কোথায় থাকে ভাই? 90% আরএনএ থাকে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজম। আর 10% আরএনএ থাকে নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের মধ্যে আরও ভালোভাবে বলতে গেলে বলবো নিউক্লিওলাস, ঠিক আছে। 10% থাকে নিউক্লিয়াসে, 90% সাইটোপ্লাজমে। এবং এর রাসায়নিক গঠন কী কী ভাই? সেই একই, তোমার হচ্ছে গিয়ে রাইবোজ সুগার থাকবে এই ক্ষেত্রে, আর ডিঅক্সিরাইবোজ সুগার না, সুগারের ক্ষেত্রে কোন সুগার থাকবে? রাইবোজ সুগার। তারপর থাকবে তোমার নাইট্রোজেন বেস, কি? অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন, থায়ামিন, থায়ামিন না, সাইটোসিন আর গুয়ানিন, ভুল বললাম। অ্যাডেনিন, ইউরাসিল, সাইটোসিন, গুয়ানিন। এখানে থায়ামিনের বদলে ইউরাসিল থাকবে, তাহলে ছন্দটা পাল্টে যাবে। আমি ইউ, গরু ছাগল। ইউ মানে কি? ইউ মানে কিন্তু তুমি, একই জিনিস হলো, তাই না? তো বাংলায় বলবা ডিএনএর ক্ষেত্রে, ইংরেজিতে বলবা আরএনএর ক্ষেত্রে। আমি, তুমি, গরু ছাগল ডিএনএর ক্ষেত্রে বলবা, আর আরএনএর ক্ষেত্রে বলবা আমি ইউ, গরু ছাগল, ইউতে ইউরাসিল, নাইট্রোজেন বেস থাকবে, আর থাকবে ফসফেট, ঠিক আছে। আর আরএনএ আমাদের মূলত গঠন হইতেছে গিয়া কি দেবে? আমাদের গঠনের উপাদানগুলো থাকে কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফেট, ঠিক আছে। এর মধ্যে আমাদের দুইটা পার্সেন্টেজ জানতে হবে, যে নাইট্রোজেন কত পার্সেন্ট আর ফসফেট কত পার্সেন্ট। আমাদের নাইট্রোজেন কত পার্সেন্ট আর ফসফেট কত পার্সেন্ট? আমাদের নাইট্রোজেন থাকে হচ্ছে গিয়ে, নাইট্রোজেন থাকে 15%, আরএনএতে 15% হচ্ছে গিয়ে নাইট্রোজেন থাকে, আর ফসফেট থাকে 10%। এই পার্সেন্টেজ দুটা জানতে হবে, এই পার্সেন্টেজ দুটা জানতে হবে। গেল। এবার আমরা দেখব হচ্ছে গিয়ে আরএনএর প্রকারভেদ। আরএনএর প্রকারভেদ আমাদের ভাই হচ্ছে গিয়ে 5 প্রকার আরএনএ আছে। কি? টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ, মাইনর আরএনএ বা এমআইআরএনএ, আর জিআরএনএ বা জেনেটিক আরএনএ। এই প্রতিটা আরএনএর আমরা কি দেখবো বা এদের পার্সেন্টেজগুলো মনে রাখবো, আর টুকটাক এদের কিছু বৈশিষ্ট্য বা গঠন বা কিছু সংখ্যা, এগুলো আমরা মনে রাখবো। এটা এমসিকিউতে অনেক আসে। তো শুরু থেকে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, আর সাথে কাজও দেখবো আমরা, আরএনএর কাজ দেখবো, কোন আরএনএ কী কাজ করে সেটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, টিআরএনএ। আচ্ছা, টিআরএনএ ক্ষেত্রে আমরা কি দেখবো? দেখো, টি বা ট্রান্সফার আরএনএ এর কাজটা কি? এর কাজটা হচ্ছে গিয়া, এটা কি করে বা এটাই তোমার যে প্রোটিন সংশ্লেষণ হয় না, প্রোটিন সংশ্লেষণ তোমরা যদি এখনও না পড়ে থাকো, যারা পড়ো নাই তারা পরবর্তী ক্লাসে হচ্ছে গিয়া রাহুল বা তোমাদের ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, এটা তোমাদের পড়াই দিবে, তখন বুঝবা আসলে এই টিআরএনএ কী করে। টিআরএনএ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ধরে ধরে আনে, অ্যামাইনো অ্যাসিড ধরে ধরে রাইবোজোমে নিয়ে আসে, রাইবোজোমে নিয়ে এসে প্রোটিন সংশ্লেষণে হেল্প করে, এতটুকু মনে রাখো।
এটা কি করে, এটা অ্যামিনো অ্যাসিডকে ধরে ধরে এনে প্রোটিন সংশ্লেষণে হেল্প করে। আপাতত এর কিছু গঠন আমরা দেখি। এর গঠন হচ্ছে গিয়া এর 5টা বাহু আছে, এর 5টা বাহু আছে, ঠিক আছে। বাহু কয়টা? এর বাহু 5টা, বাহু 5টা, এবং ফাঁস হচ্ছে তোমার 4টা। 5টা বাহু 4টা ফাঁস। বাহু কি কি ভাই দেখো, এই একটা বাহু, ঠিক আছে, এইটা একটা বাহু, এইখান থেকে এই পর্যন্ত এই আর একটা বাহু, এইখান থেকে এই পর্যন্ত আর একটা বাহু। এই বাহুটার নাম কি? এই বাহুটার নাম অ্যামিনো অ্যাসিড বাহু। বইয়ের সাথে মিলাও, এই বাহুটার নাম অ্যামিনো অ্যাসিড বাহু। এই বাহুটার নাম টি বাহু। এই বাহুটার নাম অতিরিক্ত বাহু। এই বাহুটার নাম অ্যান্টিকোডন বাহু। অ্যান্টিকোডন বাহু, এটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু। আর এটার নাম ডি বাহু, ঠিক আছে। আমাদের বাহু আছে তাহলে কয়টা ভাইয়া? বাহু আছে হচ্ছে কি আমাদের 5টা বাহু। এটার নাম কি? অ্যামিনো অ্যাসিড বাহু। অ্যামাইনো অ্যাসিড বাহু। কেন অ্যামাইনো অ্যাসিড বাহু? এই বাহুর সাথে আমাদের অ্যামাইনো অ্যাসিড এসিসি ধারায় সজ্জিত হয়। এসিসি ধারায় আমাদের অ্যামাইনো অ্যাসিডটা এই বাহুতে সজ্জিত হয়। এসিসি ধারা কি বা এ দিয়ে কি বোঝাচ্ছে, এগুলো কি বোঝাচ্ছে এটা পরবর্তী ক্লাসে বোঝা দিবে, জিন পড়ানোর সময়, জেনেটিক কোড পড়ানোর সময়। সেই এসিসি ধারায় হচ্ছে গিয়ে তোমার সজ্জিত হয় এই বাহুতে, তাই এই বাহুর নাম কি? এই বাহুর নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড বাহু। তারপর এটা টি বাহু বলা হয় এটাকে, এতটুকুকে বলা হয় অতিরিক্ত বাহু, এতটুকুকে বলা হয় অ্যান্টিকোডন বাহু, এবং এতটুকুকে বলা হয় ডি বাহু। এর মধ্যে আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের বাহু, ঠিক আছে, এই হলো বাহু। এবার আমাদের পড়তে হবে হচ্ছে ফাঁস। ফাঁস কী কী আছে? আচ্ছা এবার আমরা দেখবো ফাঁসগুলো। কী বললাম ভাই, যে আমাদের 4টা ফাঁস আছে, আমাদের 4টা ফাঁস আছে। 1 নম্বর ফাঁস হচ্ছে গিয়ে টি ফাঁস, এই যে এইটা। আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে আমাদের অ্যান্টিকোডন, এই একটা ফাঁস অ্যান্টিকোডন, আরেকটা হচ্ছে গিয়ে ডি ফাঁস, আর একটা অতিরিক্ত ফাঁস। এই 4টা ফাঁস আছে আমাদের, ঠিক আছে। এই 1টা 2টা 3টা 4টা ফাঁস আছে। অ্যান্টিকোডন ফাঁসটা সবচাইতে ইম্পর্টেন্ট, এটাও আসলে পরের ক্লাসের সাথে রিলেটেড। কেন এটা সবচাইতে ইম্পর্টেন্ট? অ্যান্টিকোডন ফাঁসটা সবচাইতে ইম্পর্টেন্ট। এগুলো মোটামুটি আমাদের ফাঁস আর বাহু। এবারে কিছু হচ্ছে গিয়া তথ্য মনে রাখবা, যে আমাদের টিআরএনএ পার্সেন্টেজ 15%, আমাদের কোষে হচ্ছে গিয়া 31 থেকে 42 ধরনের টিআরএনএ পাওয়া যায়, একটা ইনফরমেশান। আর একটা হচ্ছে গিয়া প্রতিটা টিআরএনএতে 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে। প্রতিটা টিআরএনএতে 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে। 31 থেকে 42 হচ্ছে গিয়ে ধরনের টিআরএনএ আছে, এবং এর পার্সেন্টেজ 15%। এই ইনফরমেশনটা মনে রাখবো। আর একটা কথা, যে টিআরএনএর যে মডেলটা, এটাকে বলা হচ্ছে ক্লোভার লিফ মডেল। ক্লোভার লিফ মডেল, ঠিক আছে। ক্লোভার লিফের বাংলাটা মনে রাখবো ভাই, অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে। ক্লোভার লিফের বাংলা হচ্ছে গিয়া লবঙ্গপত্র। ক্লোভার লিফ মানে লবঙ্গপত্র, ঠিক আছে, লবঙ্গপত্র মডেল। এটাও এমসিকিউতে দিয়ে দেয় মাঝে মাঝে। ক্লোভার লিফ মানে কি? লবঙ্গপত্র। আচ্ছা গেল টিআরএনএ আমাদের মোটামুটি মানে শেষ, আর কিছু টিআরএনএ থেকে পড়ানো নাই। আচ্ছা এরপর আমরা যাবো হচ্ছে গিয়া পরেরটায়, এমআরএনএ। এমআরএনএর ফুল ফর্ম কি? এমআরএনএ ফুল ফর্ম মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ ফুল ফর্ম মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার কেন বলা হচ্ছে? এটা দেখতে এরকম, আরএনএ। এটা হচ্ছে গিয়ে আমাদের যে মেইন বেস, অর্থাৎ যে আমাদের সুগার দিয়ে এটা ফর্ম করছে, দেন সুগারের সাথে নাইট্রোজেন বেসগুলো এভাবে থাকে। সো আমি একটা এমআরএনএ আঁকতেছি আর কি। এটা একটা এমআরএনএ, ঠিক আছে, এটা একটা এমআরএনএ। সো এটার নাম মেসেঞ্জার আরএনএ কেন? এটা ডিএনএ থেকে কোড ট্রান্সক্রিপ্ট করে সাইটোপ্লাজমে রাইবোজোমের কাছে নিয়ে আসে, মেসেঞ্জার হিসেবে কাজ করে, কোষের মেসেঞ্জার হিসেবে কাজ করে। ও হচ্ছে কোডটাকে ট্রান্সক্রিপ্ট করে ডিএনএ থেকে সাইটোপ্লাজমে নিয়ে আসে, তাই ওর নাম মেসেঞ্জার আরএনএ। ওর কিছু পার্ট আছে, পার্টগুলো পড়তে হবে। একটা পার্ট হচ্ছে গিয়ে 5', এই পার্টটাকে বলা হয় লিডার, 5' লিডার পার্ট, ঠিক আছে। আর একটা পার্ট আছে এই পাশে 3' পার্টটাকে বলা হয় ট্রেইলার। 3' পার্টটাকে কি বলা হয়? ট্রেইলার। এই যে 5' লিডার আর 3' ট্রেইলার, এই দুইটা পার্টই আমাদের কোডনবিহীন। এখানে এই পার্টগুলোয় কোনো কোডন থাকে না, ঠিক আছে। কিন্তু এ বাদে এই মাঝখানের যে পার্টটা, মাঝখানের পার্টটা হচ্ছে গিয়ে কোডিং অংশ। মাঝখানের পার্টটা কি? মাঝখানের পার্টটা কোডিং অংশ।
কোডিং অংশ। এটা হচ্ছে এমআরএনএর, আর পার্সেন্টেজ মনে রাখবে 5 থেকে 10%। হচ্ছে গঠন এবং কাজটা কি বললাম, যে ডিএনএ সংকেত বহন করে আনে ডিএনএ থেকে আমাদের রাইবোজোমে, ঠিক আছে। আচ্ছা, এমআরএনএ পরে আরআরএনএ বা রাইবোজোমাল আরএনএ। এরা পার্সেন্টেজ দেখো, এটা পার্সেন্টেজ সবচাইতে বেশি কোষে, 80 to 90% আরএনএ হচ্ছে গিয়ে আরআরএনএ। আরআরএনএ কাজটা কি বা জিনিসটা কি, এটার কাজ থেকেই এর পরিচয় পাবা, এর কাজ থেকে এর পরিচয়। এই কাজ হচ্ছে গিয়ে রাইবোজোম গঠন করা। আমরা জানি রাইবোজোমে প্রোটিন এবং আরএনএর অনুপাত 1:1। রাইবোজোমে প্রোটিন ও আরএনএর অনুপাত 1:1। রাইবোজোম যে গঠন হয়, রাইবোজোমের গাঠনিক উপাদানই আরএনএ। রাইবোজোমে হাফ থাকে আরএনএ, হাফ থাকে প্রোটিন। তো রাইবোজোমে যে আরএনএটা থাকে সেই আরএনএ কি নাম, সেই আরএনএর নাম আরআরএনএ। তো আমরা কি জানি ভাই, আমরা জানি 2 প্রকার রাইবোজোম আছে, তাই না, পড়ছো না? 2 প্রকার রাইবোজোম আছে। আগের দিন কাবি ভাইয়া, ঢাকা মেডিকেলে কাবি ভাইয়া তোমাদের পড়েছে 2 প্রকার রাইবোজোম আছে, 70S রাইবোজোম অ্যান্ড 80S রাইবোজোম। 70S হচ্ছে গিয়া তোমার প্রোক্যারিওটিক বা আদি কোষের বৈশিষ্ট্য, 80S হচ্ছে ইউক্যারিওটিক বা তোমার হচ্ছে গিয়া মানে উন্নত কোষের বৈশিষ্ট্য, তাই না? তো 70S এ রাইবোজোম, তাতে 3 ধরনের আরআরএনএ আছে। 3 ধরনের আরআরএনএ পাওয়া যায় 70S বা প্রোক্যারিওটিক জীবে, ঠিক আছে। আর 80S রাইবোজোমে অর্থাৎ ইউক্যারিওটিক জীবে 4 ধরনের রাইবোজোম পাওয়া যায়। আরআরএনএ থেকে এতটুকু মনে রাখলেই চলবে যে আরএনএতে কাজটা মনে রাখবে ভাই, কাজটা হচ্ছে কি রাইবোজোম সৃষ্টি করে আর রাইবোনিউক্লিয় প্রোটিন কণা গঠন করে, ঠিক আছে। রাইবোনিউক্লিয় প্রোটিন কণা গঠন করে। আর এরা কি, এরা হচ্ছে সর্বাপেক্ষা স্থায়ী আরএনএ, সর্বাপেক্ষা স্থায়ী আরএনএ এরা। এমআরএনএ ছিল হচ্ছে গিয়ে অত্যন্ত ক্ষণস্থায়ী, আর এরা সর্বাপেক্ষা স্থায়ী। আর টিআরএনএ ছিল ক্ষুদ্রাকার, সবচেয়ে ক্ষুদ্রাকার। এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, কোনটা ক্ষুদ্রাকার, কোনটা সর্বাপেক্ষা স্থায়ী, কোনটা সর্বাপেক্ষা কম স্থায়ী, ঠিক আছে। আচ্ছা, এবার কি জিআরএনএ। জিআরএনএরও কাজ থেকে পরিচয়, এর কাজটা হচ্ছে জি মানে জেনেটিক। জি মানে কি ভাইয়া, জি মানে জেনেটিক, ঠিক আছে। জি মানে জেনেটিক। যাদের কোষে ডিএনএ নাই, যেসব উদ্ভিদের কোষে ডিএনএ নাই, সেসব উদ্ভিদে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে জিআরএনএ, ঠিক আছে। যাদের ডিএনএ আছে তাদের কিন্তু জিআরএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করবে না, বাট যাদের কোষে ডিএনএ নাই তাদের কোষে জেনেটিক বস্তু হিসেবে কাজ করে জিআরএনএ। এমন একটা উদ্ভিদের উদাহরণ কি, টিএমভি, টোমাকো মোজাইক ভাইরাস, উদ্ভিদ না, এই যে ভাইরাস, এদের কোষে হচ্ছে গিয়ে ডিএনএ নাই। সো এখানে টিএমভিতে জেনেটিক বস্তু হিসেবে কি কাজ করে, জিআরএনএ। এবং জিআরএনএর আর একটা কাজ হইতেছে গিয়া তোমার প্রোটিন তৈরি করা, ঠিক আছে। এবারে জিআরএনএ কি করে, প্রোটিন তৈরি করে। এটা হচ্ছে মেইন কাজ। লাস্টের আরএনএতে চলে আসছি আমরা, এমআইআরএনএ বা মাইনর আরএনএ। এটার আমরা জাস্ট কিছু নাম পড়ব। মাইনর আরএনএর আমরা বেশ ইম্পর্টেন্ট দেখব হচ্ছে কিছু নাম আছে এটার। এটার প্রথম নাম হচ্ছে কি রাইবোজাইম। রাইবোজাইম কেন এটাকে রাইবোজাইম বলা হয়, রাইবোজাইম কেন বলা হয়, রাইবোজাইম বলা হয়, শেষে জাইম আছে না, জাইম থেকে মনে রাখবা এরা এনজাইমের মতো কাজ করে, এরা এনজাইমের মতো কাজ করে। এটা হচ্ছে গিয়ে মাইনর আরএনএর কাজ। এটার নাম কি, রাইবোজাইম। এরা এনজাইমের মতো কাজ করে, এনজাইমের কাঠামো দান করে। এবারেও এর কিছু নাম আছে, নামগুলো মনে রাখবা, সাইটোপ্লাজমীয় আরএনএ, নিউক্লিয় আরএনএ, গাইড আরএনএ। কি কি বলছি বা, সাইটোপ্লাজমীয় আরএনএ, নিউক্লিয় আরএনএ, গাইড আরএনএ, এই 3টা নাম মনে রাখবা। তার সাথে আরও একটা মনে রাখবা, রাইবোজাইম, এবং কাজটা কি, এনজাইম হিসেবে কাজ করা অথবা এনজাইমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করা, ঠিক আছে। গেল, এই হচ্ছে আমাদের আরএনএ শেষ। আমরা শেষে চলে আসছি একদম। ডিএনএ এবং আরএনএর পার্থক্য আছে, এবং এরপরে আছে মেডিয়েন স্পেশাল আরেকটা ছক, যেটাও আমার আসিফ ভাইয়ের হচ্ছে গিয়া যে সুপ্রিম বুক থেকে নেওয়া। আসলে এই সুপ্রিম বুক নিয়ে আগেই বলছি যে সুপ্রিম বুকটা অনেক সুন্দর করে আসলে সাজানো। তোমার মেডিকেল অ্যাডমিশন, ইভেন এইচএসসি, এই যে প্রি মেডিকেল তোমরা যারা করতেছো, এই প্রি মেডিকেলের জন্য এই সুপ্রিম বুক একটা মানে অনন্য বই। এটা পড়লে তুমি একই সাথে যতগুলো রাইটার বাজারে আসে যেগুলো থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমার প্রশ্ন হয়, সেই মেডিকেল রাইটারদের ইনফরমেশানগুলো একসাথ করে আসিফ ভাই এত বছর অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই সুপ্রিম বুকটা হচ্ছে গিয়ে তৈরি করছে। বইটা অনেক সুন্দর এবং অনেক বেশি তথ্যবহুল, ইম্পর্টেন্ট তথ্যবহুল, যেখান থেকে মেডিকেলে কমন আসার সম্ভাবনা প্রায় শতভাগ। সো
তোমরা হচ্ছে গিয়ে এই সুপ্রিম বুকটা কালেক্ট করার চেষ্টা করবা, ঠিক আছে। আর এভাবেই আমরা হচ্ছে গিয়ে মেডিইনে প্রতিনিয়ত তোমাদের প্রি মেডিকেলের এই ক্লাসগুলো নিয়ে থাকতেছি, লাইভ ক্লাস। তোমরা গ্রুপে দেখে থাকছো যে প্রায় আমাদের মে মাস পর্যন্ত একটানা 15-20টার বেশি আমাদের লাইভ ক্লাস অলরেডি বুকড। কারা কারা নেবে? সব ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল, খুলনা মেডিকেলের ভাইয়ারা এই ক্লাসগুলো নিচ্ছে, ঠিক আছে। সো তোমরা মেডিইনের সাথে থেকে এই ক্লাসগুলো করে করে ক্লাসের পড়া ক্লাসেই করে নেবা, ক্লাসের পড়া ক্লাসেই করে নেবা। আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি, একটা টপিক বারবার বলে 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 পড়াচ্ছি, তুমি যদি সামনে বইটা রেখে জাস্ট একটু চোখ বুলাও আর মুখ থেকে একটু বলো, এতটুকু বললেই কিন্তু তোমার পড়াটা, ক্লাসের পড়া ক্লাসেই তোমার হয়ে যাচ্ছে, তাই না? সো এভাবেই আর সামনে যত লাইভ ক্লাস তোমরা পাবা, তোমার সামনে বই নিয়ে বসবা, দেখবা ভাইয়েরা কি পড়াচ্ছে, বইয়ের সাথে মিলাই মিলাই নিজে পড়ে নেবা, ক্লাসে পড়া দেখবা, ক্লাসেই তোমার ডান, তোমার এক্সট্রা করে আবার ঘন্টা টাইম দিয়ে পড়া লাগতেছে না। আচ্ছা, ঠিক আছে, আমাদের লাস্টের টপিক, এরপর একটা মেডিইন স্পেশাল আছে, এটা পড়ি আমরা। আসো, আমরা এখানে দেখব হচ্ছে গিয়া ডিএনএ ও আরএনএ এর পার্থক্য। দেখো, ভৌত গঠন, ভৌত গঠন ডিএনএ কি বা ডিএনএ দ্বিসূত্রক, ডিএনএ দ্বিসূত্রক এবং প্যাঁচানো শিরের মতো। ডিএনএ কি? দ্বিসূত্রক এবং প্যাঁচানো শিরের মতো, ঠিক আছে। কিন্তু আরএনএ কি? আরএনএ কিন্তু একসূত্রক, আরএনএ একসূত্রক, একসূত্রক এবং আকৃতি কিসের মতো? শিকলের ন্যায়, একসূত্রক শিকলের ন্যায়, শিকল। আচ্ছা, আমাদের ডিএনএর রাসায়নিক গঠন হচ্ছে গিয়ে কি, এতে আমরা কি জানি যে ডিঅক্সিরাইবোজ সুগার আছে, ডিঅক্সিরাইবোজ সুগার আছে, তাই না? এবং থাইমিন নামক নাইট্রোজেন বেসটা থাকে, আর বাকি সব সেম আরএনএর সাথে। আর আরএনএতে আছে হচ্ছে গিয়ে জাস্ট রাইবোজ সুগার, আমাদের রাইবোজ সুগার আছে, এবং থাইমিনের বদলে কি আছে? ইউরাসিল নামক নাইট্রোজেন বেসটা আছে। আচ্ছা, প্রকার, ডিএনএর কোনো প্রকারভেদ নাই, কিন্তু আরএনএ আমরা 5 প্রকার আরএনএ দেখলাম, তাই না? 5 প্রকার আরএনএ আমরা দেখছি। সো ডিএনএ আরএনএ 5 প্রকার। আচ্ছা, ভালো কথা, এই যে পার্থক্যটা পড়তেছি এটা সিকিউতে আসে, এটা সিকিউতে আসে, এইচএসসি সিকিউ এর জন্য এটা 100% ইম্পর্টেন্ট, মুখস্থ করে ফেলবো একদম। উৎপত্তি, ডিএনএ তৈরি হয় কীভাবে? রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়, ডিএনএ হয় রেপ্লিকেশন। আর আরএনএর উৎপত্তি কীভাবে হচ্ছে? আরএনএ হচ্ছে গিয়া তোমার নিউক্লিয়াসে তৈরি হচ্ছে। আরএনএ কীভাবে তৈরি হচ্ছে গিয়া? আরএনএ হচ্ছে বা তোমার কোনো প্রতিলিপন হয় না, নতুনভাবে তৈরি হয়, নিউক্লিয়াসে নতুনভাবে তৈরি হয়, নতুনভাবে তৈরি হয়, কোনো প্রতিলিপন হয় না, নো রেপ্লিকেশন। আচ্ছা, অবস্থান, ডিএনএ 90% ডিএনএ অবস্থান করে নিউক্লিয়াসে, 90% ডিএনএ অবস্থান করে নিউক্লিয়াসে, আর 10% অবস্থান করে সাইটোপ্লাজমে। আর আরএনএর 90% অবস্থান করে সাইটোপ্লাজমে, 90% অবস্থান করে সাইটোপ্লাজমে, আর 10% অবস্থান করে নিউক্লিয়াসে। উল্টা, দুইটা পুরা উল্টা, ঠিক আছে। 90% ডিএনএ নিউক্লিয়াসে আর 90% আরএনএ সাইটোপ্লাজমে। প্রধান কাজ কি? বা এটার প্রধান কাজ হচ্ছে তোমার বংশগতির যে বৈশিষ্ট্যগুলা সেগুলা ধারণ করা। আর আরএনএ প্রধান বৈশিষ্ট্য প্রোটিন সংশ্লেষ করা, এটা তো জানোই। আরএনএ প্রোটিন সংশ্লেষ হেল্প করে, ডিএনএ বংশগতির বৈশিষ্ট্যগুলা নিয়ে কাজ করে। আচ্ছা, আর এই করে পার্থক্য আছে আমাদের, কি বলতেছে যে বংশগতি, হ্যাঁ এটা বংশগতিতে কাজ করে। আর আরএনএ একমাত্র যে ভাইরাল আরএনএ বা আমাদের টিএমভি, মনে আছে টিএমভি পড়েছি না? জি আরএনএ ছিল, জি আরএনএ ছিল আমাদের, জি আরএনএ বা জেনেটিক আরএনএ বাদে আর কোনো আরএনএ বংশগতিতে কাজ করে না। একমাত্র ভাইরাল আরএনএ যে টিএমভির আরএনএ অথবা জি আরএনএ ভাই আমাদের হচ্ছে বংশগতিতে কাজ করে, আর কোনো আরএনএ বংশগতিতে কাজ করে না। সংখ্যা, সংখ্যা বলতে নিউক্লিওটাইডের সংখ্যা বলছে এখানে, এখানে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি, ঠিক আছে, নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি। আর এই আরএনএতে নিউক্লিওটাইডের সংখ্যা তেমন একটা বেশি না, ঠিক আছে, একটা আপচিহ্ন দিলাম, এখানে 3টা দিলাম, অনেক বেশি না তেমন বেশি না। অতিবেগুনি রশ্মি, এটা অনেক বেশি শোষণ করে, অনেক বেশি শোষণ, অতিবেগুনি রশ্মির শোষণ হারটা ডিএনএতে অনেক বেশি, কিন্তু এখানে অতিবেগুনি শোষণ হারটা তেমন একটা বেশি না আরএনএতে, ঠিক আছে, তেমন একটা বেশি না। নাকি কম বলতেছে না, তুলনামূলক কম, ওই তো এটার চাইতে তুলনামূলক কম বা তেমন একটা বেশি না। আণবিক ওজন, এটা হচ্ছে গিয়া 10 লক্ষ থেকে কয়েক কোটি,
10 লক্ষ থেকে কয়েক কোটি ডাল্টন, কয়েক কোটি ডাল্টন, 10 লক্ষ থেকে কয়েক কোটি ডাল্টন, ডাল্টন। আচ্ছা, আর আরএনএর আণবিক ওজন হচ্ছে ভাইয়া কয়েক লক্ষ, মাত্র মাত্র কয়েক লক্ষ, কয়েক লক্ষ। ওটা শুরুই হয়েছে 10 লক্ষ থেকে, আর এটা শুরু হইলো মাত্র কয়েক লক্ষ ডাল্টন, ঠিক আছে, ডাল্টন। এগুলো আমাদের পার্থক্য সব শেষ। এটা সিইউতে এভাবে লিখতে পারলে তোমার ইনশাআল্লাহ ফুল মার্কস পাবা। আচ্ছা, দেখো কারো সমস্যা আছে কিনা। আমরা আমাদের লাস্ট স্লাইডে চলে আসছি। মেরিন স্পেশাল এই স্লাইডটা উপরে আমি 500% ম্যাথ লিখে দেই, কারণ এই স্লাইডটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এদের যে নামগুলা পড়বো, এদের কোনটাকে কি বলা হয়, এদের কোনটাকে কি বলা হয়, এদের নামটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা 500% রাইট। আচ্ছা, এদের কোনটাকে কি বলা হয়, আসো, এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিক। এটা পর আমার এই যে পার্টটা আমি পড়াইলাম, এর ইনশাল্লাহ কোনো পার্ট আমি তোমাদের বাদ দিই নাই। ক্রোমোজোম থেকে শুরু করে বইতে যতখানি আছে তার চাইতেও বেশি আমি তোমাদের পড়াই দিচ্ছি। সো এই ক্লাসটা করলে ইনশাল্লাহ তোমরা, আমি যে পার্টটুকু পড়াইলাম তার সম্পূর্ণ ভালো মতো তোমাদের কভার হবে। একটা ইনফরমেশান বা একটা পার্ট আমি বাদ দিই নাই, ঠিক আছে। সো এই ক্লাসটা তোমরা নিজে হয়তো করতেছই, পাশাপাশি ফ্রেন্ডের মাঝে তোমরা শেয়ার করে দিও যে এরকম একটা ক্লাস আছে, যেটাই ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে নিতে পারবে ওরা। মেডিনের প্রতিটা ক্লাসই এরকম, আমাদের একাডেমিক এই যে প্রি মেডিকেলের ক্লাসটা এরকমই, আর অ্যাডমিশনের ক্লাসগুলো তো আমাদের অভিজ্ঞ আসিফ ভাই, সিজার ভাই এবং অন্যান্য অভিজ্ঞ ডাক্তার ভাইরা তারা নিয়ে থাকেন। সো মেডিকেলের যে রেজাল্ট তোমরা দেখতেছো এবছর ন্যাশনাল মেরিটের 3rd তাসনিম ফেরদৌস মেডিন থেকে, এছাড়াও ঢাকা মেডিকেলের 9 জন এবং অন্যান্য মেডিকেল তো মানে শত শত স্টুডেন্ট মেডিন থেকে চান্স পাচ্ছে প্রতি বছর। তো তোমরা মেডিনের প্রতি আস্থা রাখতে পারো। এত বছর ধরে ডাক্তার আসিফ ভাই পড়িয়ে আসতেছেন। সো মেডিন আসলে একটা আস্থার জায়গা এবং তোমরা বেস্ট সার্ভিসটা এখানে পাবা ইনশাল্লাহ। আমি এখানে পড়ে চান্স পাইছি এবং তোমরা এখানে ইনশাল্লাহ বেস্ট সার্ভিসটা পাবা। তাই বেস্ট তোমার হচ্ছে মেন্টাল সার্ভিস বা মেন্টরের সার্ভিস, বইয়ের সার্ভিস অ্যান্ড পড়ানো সব মিলায় তুমি যদি তোমার স্বপ্নের মেডিকেলে পৌঁছাতে চাও ইনশাল্লাহ অবশ্যই তোমার মেডিনে আসলে ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস পাবা, ঠিক আছে। সো আজকে আমরা আমাদের লাস্টের টপিকটা পড়ি। আচ্ছা, কাকে কি বলা হয় দেখো, কাকে কি বলা হয়? ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। ক্রোমোজোমকে বলা হয় বংশ, এটা তোমরা লিখে ফেলো। যারা ক্লাস করতেছো এখনো পর্যন্ত তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা এটা লিখে ফেলো, খাতায় লিখে ফেলো, একসাথ করে লিখে ফেলো। বইতে একসাথ করা নেই, এটাই সমস্যা। বংশগতির ধারক ও বাহক ক্রোমোজোম, ঠিক আছে। ডিএনএর অনেকগুলো নাম আছে। ডিএনএর প্রথম নাম হচ্ছে গিয়ে বা ডিএনএকে বলা হয় মাস্টার মলিকিউল। ডিএনএকে বলা হয় মাস্টার মলিকিউল। মাস্টার মলিকিউল কিন্তু নিউক্লিক অ্যাসিডকেও মাস্টার মলিকিউল বলা হয়। ডিএনএর মধ্যে কি আছে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাই নিউক্লিক অ্যাসিডেরও নাম মাস্টার মলিকিউল। আচ্ছা, এরপর হচ্ছে গিয়া জীবনের আণবিক ভিত্তি, জীবনের রাসায়নিক ভিত্তি। তাহলে কি বলবো ভাইয়া? জীবনের আণবিক ও রাসায়নিক ভিত্তি, জীবনের আণবিক ভিত্তি, জীবনের রাসায়নিক ভিত্তি। তাহলে কি? জীবনের আণবিক ও রাসায়নিক ভিত্তি, জীবনের আণবিক ও রাসায়নিক ভিত্তি। আচ্ছা, তারপর হচ্ছে কি আরেকটা নাম আসছে আমাদের ডিএনএ ইম্পর্টেন্ট, বংশগতির রাসায়নিক ভিত্তি। আরেকটা কি বলা হয় ভাই? বংশগতির রাসায়নিক ভিত্তি। প্রতিটা নাম লিখে ফেলো, মেডিকেল অ্যাডমিশনে খুব আসে এবং কোচিংয়ের পরীক্ষাগুলোতেও দেয়। বংশগতির রাসায়নিক ভিত্তি, এগুলো ভোলানো যাবে না, কোনটাকে কি বলে ভোলানো যাবে না। আচ্ছা, আরএনএকে কি বলে? আরএনএকে বলে হচ্ছে প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট। আরএনএকে বলে প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট, প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট, প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট। যখন লিখব ব্লু কালার ইউজ করি, প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট, ঠিক আছে, ব্লু প্রিন্ট। আচ্ছা, ঠিক আছে। দেন জিন, জিনকে কি বলা হয়? জিন, জিনকে বলা হয় জীবের জীবনের
জিনকে বলা হয় জীবের জীবনের ব্লুপ্রিন্ট। জীবের জীবনের ব্লুপ্রিন্ট, জীবের জীবনের ব্লুপ্রিন্ট, ঠিক আছে? জীবের জীবনের, তাহলে দুইটা ব্লুপ্রিন্ট পেলাম, একটা প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট, একটা জীবের জীবনের ব্লুপ্রিন্ট। আচ্ছা, প্রোটিনকে কি বলা হয়? প্রোটিনকে বলা হয় সর্ববৃহৎ কর্মী অণু। সর্ববৃহৎ, প্রোটিনকে বলা হয় সর্ববৃহৎ কর্মী অণু। সর্ববৃহৎ কর্মী অণু, বা আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে গিয়া জীবনের ভাষা। জীবনের ভাষা বলা হয় সর্ববৃহৎ কর্মী অণু অথবা জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, এটা বলা হয় প্রোটিনকে, ঠিক আছে? জীবনের ভাষা। আচ্ছা, আর জেনেটিক কোডকে কি বলা হয়? এটাও অনেক ইম্পর্টেন্ট, আসে পরীক্ষায়, যে বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি। দেখো গোলানোর জায়গা আছে কিন্তু, এটা বংশগতির রাসায়নিক ভিত্তি, ঠিক আছে? আর এটা কি বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি, রাসায়নিক, আর এটা বংশগতির বায়োকেমিক্যাল, শুধু কেমিক্যাল না, শুধু কেমিক্যাল ভিত্তি ডিএনএ, আর যদি বলি বায়োকেমিক্যাল, বায়োকেমিক্যাল, বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তিকে জেনেটিক কোড। কোড নিয়েও পরের দিন ক্লাস নেবে তোমাদের রাহুল ভাই আর ঢাকা মেডিকেলের। বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি, এর নামগুলো আরেকবার বলে দেই। ক্রোমোজোমকে বলা হয় বংশগতির ধারক ও বাহক, ডিএনএকে বলা হয় মাস্টার মলিকিউল, জীবনের আণবিক ভিত্তি, জীবনের রাসায়নিক ভিত্তি, বংশগতির রাসায়নিক ভিত্তি। আরএনএকে বলা হয় প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট, জিনকে বলা হয় জীবের জীবনের ব্লুপ্রিন্ট, প্রোটিনকে বলা হয় সর্ববৃহৎ কর্মী অণু অথবা জীবনের ভাষা, জেনেটিক কোডকে বলা হয় বংশগতির বায়োকেমিক্যাল ভিত্তি, ঠিক আছে? সো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, এবং ক্লাসটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবা, যে ওয়ান শট ক্লাস, এই পার্টের ক্লাসটা করেই তোমরা ক্লাসের পড়া তোমরা ক্লাসেই শেষ করে নিতে পারবা, ঠিক আছে? যারা লাইভ করছো তো ভালো, যারা লাইভ করো নাই তারা হচ্ছে গিয়ে মানে যারা লাইভ করতে পারে নাই তাদেরকে তোমরা শেয়ার করে দিয়ে লাইভ করার সুযোগ করে দিও, ঠিক আছে? আর যে কোনো প্রশ্ন হচ্ছে গিয়ে তোমরা আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদের ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আজকের ক্লাসটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।